এই কোর্সের কার্যক্রম উদ্বোধন করতে পারছি। আমার পরিচয় শুরুতে দিয়ে নিই। আমি মোহাম্মদ মাকসুদুল ইসলাম। দেশে পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আইএলটিএস দেওয়া ছিল, আইএলটিএস 8 ছিল সর্বোচ্চ। এখন মালয়েশিয়ায় মাস্টার্স করছি, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল সুলতান আব্দুল্লাহ। এই হচ্ছে মোটামুটি পরিচয়। আপনাদের সাথে আরো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। চলেন আমরা আমাদের আজকের কন্টেন্টে চলে যাই। মূলত আমরা আসলে এই কোর্সে এনরোল করেছি কেন? আমরা আমাদের স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি ডেভেলপ করতে চাই। বাট দ্য প্রবলেম যেটা হয়, যেটা কামরুল ভাই একটু আগে বলেছেন, আমাদের এই জার্নিটা অনেকেই ভেবে বসে যে খুব ইজি হবে, কোনো স্যাক্রিফাইস লাগবে না। আমি কোর্সে মানে ভর্তি হয়েছি, ক্লাস করব, এরপরে শিখে যাব। বা ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় অনেকের কাছে। আহ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার পরে বা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আসলে কনসিস্টেন্সি মেনটেন করাটা অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। এই জন্য দেখা যায় যে কোর্সের মাঝপথে যে কমে যাচ্ছে, এরকম এরকম হয় অনেক সময়। তো এটা থেকে ওভারকাম করার জন্য আমার কাছে মনে হয় যে ব্যক্তির নিজের ডেডিকেশনের কোনো বিকল্প নেই। নিজের স্বপ্ন, নিজের ডিটারমিনেশনের কোনো বিকল্প নেই। এখন এই ডিটারমিনেশনটা আসবে কোথা থেকে? সেটা আসবে হচ্ছে যে আপনি কেন শুরু করছেন কাজটা সেটা থেকে। ঠিক আছে, মাঝপথে যে যদি আপনার মনে হয় যে হাল ছেড়ে দেবো বা কঠিন মনে হচ্ছে, তাহলে আপনাকে মানে নিজেকে রিমাইন্ডার দিতে হবে যে আমি আসলে কাজটা শুরু করেছিলাম কেন। এই জন্য ইংরেজি শেখার আগে ইংরেজিতে কেন দরকার, এই বিষয়টা আপনার মাথার মধ্যে ক্লিয়ার থাকা দরকার। তো ইংরেজির প্রয়োজনীয়তা তো নতুন করে বলার কিছু নেই, বাট আপনি ডেডিকেটেড তখন হবেন যখন আপনার পার্সোনাল লাইফের ড্রিমের সাথে এটাকে আপনি অ্যালাইন করে চিন্তা করবেন যে হ্যাঁ, ইংরেজি তো সবারই দরকার, সবাই শিখে, বাট আমি আসলে কি জন্য শিখতে চাই, আমি আমার লাইফে নিজেকে কোন জায়গায় দেখতে চাই, এবং এই স্বপ্নের পেছনে ইংলিশ আমাকে কিভাবে হেল্প করতে পারে, ইংলিশটা আমার জন্য কত জরুরি। এই প্রয়োজনীয়তাটা যখন আপনি উপলব্ধি করবেন, যখন ফিল করবেন যে আহা, আমি আজকে যদি ইংলিশটা জানতাম তাহলে আমি আজকে ওই জায়গায় থাকতাম, আজকে যদি আমি একটু কনফিডেন্সের সাথে কথা বলতে পারতাম তাহলে আমার ক্যারিয়ারটা হয়তো মানে কয়েক ধাপ উপরে উঠে যেত। এই আহ, চাহিদাটা যখন আপনি ফিল করবেন, তখন দেখবেন যে ক্লাসের শেষ পর্যন্ত কেউ থাকুক না থাকুক আপনি থাকবেন। এই জন্য আমি যে কোনো কোর্সের শুরুতে আসলে ওয়াইটা নিয়ে কথা বলি, যে কেন আসলে ইংলিশটা দরকার। তো আজকে আমি ওভারঅল কথা বলবো, বাট যেটা আবার বলে নিচ্ছি যে আপনার নিজের স্বপ্নের সাথে আপনাকে অ্যালাইন করে আপনি কেন কোর্সে ভর্তি হয়েছেন এটা আপনাকে মানে থিঙ্ক করে নিতে হবে, ডিটারমাইন্ড হতে হবে। তো ইংলিশ আসলে প্রথমত তো ল্যাঙ্গুয়েজ, এটা কমিউনিকেশনের জন্য দরকার। এর পাশাপাশি আহ, আপনি যদি কোনো নলেজ গ্যাদার করতে চান, যে কোনো টপিকে আপনি যদি আপ টু ডেট নলেজ জানতে চান, আপনার ইংলিশ আসলে দরকার। আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করতে চান, হ্যাঁ এখন বাংলাতেও চ্যাট জিপিটি কে কমান্ড দেওয়া যায়, বাংলাতে সে রেসপন্স করে। বাট এগুলো কিছুক্ষণ পড়লেই বোঝা যায় যে কিছু আনইজি মানে আনন্যাচারাল বিষয় আছে যেগুলো আসলে সে তো ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে বলছে, এই জন্য প্রপার হয় না। আপনারা নির্বাচনী গান অনেকে শুনছেন, তাই না? এবং গানের ডেসক্রিপশনে দেখবেন যে লেখা আছে সুর এবং ইয়ে সুর এবং কি যেন বলে, এটা করেছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এবং গানের সুর শুনলে বোঝা যায় যে এটা ন্যাচারাল না। এমন জায়গায় একটা ওয়ার্ডকে টানা হচ্ছে যেটা বাঙালিরা নর্মালি কথা বলার সময় টানে না। তো গানের মধ্যে ওই জায়গায় টেনে মনে হচ্ছে জোর করে সুরটা মেলানো হয়েছে, বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাজন্ট নো দ্য ল্যাঙ্গুয়েজ প্রপারলি। সে আসলে ট্রান্সলেট করে করে কথা বলছে বা ট্রান্সলেট করে সুরটা বানাচ্ছে। ইংলিশের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদম পারফেক্ট। তো আপনি যদি কোনো কিছু ডিপলি জানতে চান, চ্যাট জিপিটির পাওয়ারটাকে আপনি ইউটিলাইজ করতে চান, ইউ মাস্ট ইউজ ইংলিশ। আপনি যদি কোনো বই পড়তে চান, আপ টু ডেট নলেজ গুলো জানতে চান, আপনাকে আসলে ইংলিশে বই পড়তে হবে। সবকিছু আপনি বাংলায় পাবেন না। ইভেন অ্যারাবিক অ্যারাবিক ইসলামিক নলেজ আপনি পাবেন, বাট কতজনই বা আমরা অ্যারাবিক জানি? তো ইন্টারন্যাশনাল স্কলাররা কি বলছে এটা জানতে হলে আপনাকে ইংলিশে যেতে হবে।
আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনি যদি ইনফ্লুয়েন্সার হন, আপনি যদি বাংলায় কন্টেন্ট বানান, এইটার ইনফ্লুয়েন্স পড়বে বাংলাদেশে বা যারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে। আপনার যদি ইংলিশে আপনি কন্টেন্ট বানান, তাহলে আপনার অডিয়েন্স হয়ে যাবে পুরো ওয়ার্ল্ড। এরপরে হায়ার স্টাডির জন্য তো প্রয়োজন, স্কলারশিপের জন্য প্রয়োজন। বাংলাদেশের জবের ক্ষেত্রে এখন ইংলিশ প্রচুর প্রয়োজন। আহ, আমাদের যে সেক্টর আছে, বাংলাদেশ যে কয়েকটা সেক্টরের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এগুলোতে বাইং হাউসে যারা কাজ করে তাদের কাস্টমারদের সাথে, বাইরের ক্লায়েন্টদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে হয়। সো গার্মেন্টস এর যারা মালিক, গার্মেন্টস এর যারা ম্যানেজমেন্ট, অনেকেই কিন্তু ওই ওই পার্টটা হ্যান্ডেলই করে না। ওই পার্টটা পুরোপুরি হ্যান্ডেল করে বাইং হাউসে যারা থাকে, ক্লায়েন্টদের সাথে মেনলি ডিল করাটা। তো এই জায়গাগুলোতে প্রচুর অপরচুনিটি আছে আমাদের জন্য। ডিপ্লোম্যাসির কথা এখন বলতে হয়, যেহেতু নির্বাচন চলছে। আহ, দেখেন, আল জাজিরা থেকে সম্ভবত ইন্টারভিউ নেওয়ার ট্রাই করা হয়েছে টপ লিডারদের। তো ডক্টর শফিকুর রহমান উনি ইন্টারভিউ দিয়েছেন, তারিখ দিয়ে এখনো পাওয়া যায়নি। আমি জানি না এটার কারণ কি। হয়তো বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় এটার পক্ষে একটা বড় কারণ হচ্ছে ইংলিশ। ব্যারিয়ারটা মনে হয় ইংলিশ। আহ, আমি বলছি না তাকে যে ইংলিশ পারে না, বাট মেবি হয়তো সে অতটা অভ্যস্ত না, হতে পারে। এরপরে আম, আমাদের আমিরে জামাতের ইন্টারভিউর পরে বেশ কিছু ইস্যু নিয়ে স্বাভাবিকভাবে মানে বিতর্ক সৃষ্টি হয়। একজন কমেন্ট করছে, আমি কমেন্টটা দেখলাম। সে কমেন্ট করছে যে এই এই সাংবাদিক কিন্তু আপনার ওই যে ইয়ের নামের নামই ভুলে গেলাম কেন, আমাদের সাড়ে 10,000 ওনার নাম কি, জয়। তো জয়ের ইন্টারভিউ নিয়েছে। তো একজন কমেন্ট করছে যে জয়ের কথা তার থেকে, মানে আমির জামাতের থেকে বেশি ভালো লাগছে, বেশি স্ট্রং মনে হচ্ছে যে সে যা বলছে সেটা প্রপারলি জেনে বলছে, এরকম মনে হচ্ছে। তো এটার কারণটা কি জানেন? কারণ হচ্ছে ইংলিশ। কারণ জয় ইংলিশে বেশি ফ্লুয়েন্ট। আমাদের আমির জামাত ইংলিশে যথেষ্ট ভালো, বাট ওই অভ্যস্ততা তো নাই। বাংলায় কথা বললে যেইভাবে উনি এক্সপ্লেন করতে পারতেন, কনভিন্স করতে পারতেন, ইংলিশটা হয়তো সেরকম মনে হয় না অডিয়েন্সের কাছে। মানে জাস্ট আমার ওই কমেন্টটা দেখে আমাদের চিন্তাটা উদ্রেক হলো, সেটা শেয়ার করলাম আর কি, আর কিছু না। তো এই বিষয়গুলোতে আমাদের এখন আসলে এগিয়ে আসা দরকার। সো আপনি যদি বাইরে ঘুরতে যান, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মানে আপনাকে ইংলিশ জানতেই হবে, নাহলে আপনি কিছু করতেই পারবেন না আসলে। তো এই বিষয়গুলো আমাদের প্রচুর মানে ওয়াই আছে। এখন আপনার লাইফ স্টাইলে আপনাকে অ্যালাইন করতে হবে যে আপনি কি জানতে চান, মানে কেন আপনি ইংলিশ আহ শিখতে চান। এরপরে ইংলিশ সম্পর্কে আমাদের কিছু কনসেপচুয়াল মিস মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, বা সিস্টেমেটিক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা সাধারণত ইংরেজি শিখি একটা সাবজেক্ট আকারে, এবং আমরা কম্পিটিটিভ ওয়েতে শিখি। এই দুইটার মানে কি? মানে হচ্ছে যে আমাকে পাস করতে হবে, আমাকে অন্যদের তুলনায় ভালো করতে হবে, আমার ভুল করা যাবে না। এবং আমার টার্গেটটা থাকে কিছু স্পেসিফিক কোশ্চেন টাইপের প্রপার অ্যান্সার দিতে পারার দক্ষতা অর্জন করা। দ্যাট ইজ আওয়ার টার্গেট অফ স্টাডিং ইংলিশ। তো এই টার্গেটে আগালে যেটা হয়, আমরা হ্যাঁ পরীক্ষা ভালো করি, বাট আমাদের মনে ওই ভয়টা ঢুকে যায় যে আমার মনে হয় ভুল হচ্ছে, আমার মনে হয় প্রপার হচ্ছে না, আমার মনে হয় সুন্দর হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড, ইংলিশটা আসলে সাবজেক্ট নয়, ইটস আ ল্যাঙ্গুয়েজ ইন রিয়ালিটি, অ্যান্ড আওয়ার টার্গেট শুড বি কমিউনিকেশন, নট পারফেকশন, অ্যাট লিস্ট অ্যাট দ্য বিগিনিং লেভেল। শুরুর দিকে আপনি যদি একদম পারফেক্ট ইংলিশ বলতে চান, যে আমি যতদিন পর্যন্ত পারফেক্ট না আসবে ততদিন পর্যন্ত আমি মুখ খুলবো না, আমার ভুল হয়ে গেলে কে কি বলে এই ভয়ে আমি কুঁকড়ে থাকবো, তাহলে আসলে ইংলিশ ফ্লুয়েন্সিটা ডেভেলপ করা অনেক চ্যালেঞ্জিং। এই জন্য ইংলিশকে ল্যাঙ্গুয়েজ আকারে নিতে হবে। দ্য গোল অফ আ ল্যাঙ্গুয়েজ ইজ টু বি এবল টু এক্সপ্রেস ইউর থটস। আপনার মনে যা চিন্তা আছে সেটাকে প্রকাশ করতে পারা, দ্যাট ইজ ইউর টার্গেট, দ্যাট ইজ দ্য জব। এবং এটা করতে পারা হচ্ছে কমিউনিকেট করতে পারা একজন মানুষের সাথে। এখন এই কমিউনিকেশন করতে গিয়ে আপনার যদি টুকটাক একটু গ্রামাটিক্যাল এরর্স হয়, উচ্চারণে একটু ভুল হয়, দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার ইন টার্মস অফ কমিউনিকেশন। এটা ম্যাটার করে হায়ার লেভেলে আপনি যখন যাবেন, বাট স্টার্টিং এ আপনি যদি ভুল নিয়ে চিন্তা করেন বারবার, তখন এই প্রবলেমটা হয়। সো এই জন্য আমরা প্রপার গ্রামাটিক্যাল রুল মুখস্থ করি, স্ট্রাকচার শিখি, বাট আমি কথা বলতে পারি না, বিকজ আমার টার্গেটটা তখন শিখার টার্গেটটা তখন পারফেকশন হয়, শিখার টার্গেটটা কমিউনিকেশন হয় না।
সো কমিউনিকেটিভ ওয়েতে শিখতে হলে আপনাকে শিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় একটু ছাড় দিতে হবে নিজেকে। ঠিক আছে, ভুল হতে পারে, এটাকে মেনে নিতে হবে। এই টার্গেট নিয়ে আমাদের স্টার্ট করতে হবে। বাট দ্য রিয়ালিটি ইজ আমাদের টার্গেটটা এই পর্যন্ত যেন না থাকে। আমরা যারা একটা স্বপ্ন নিয়ে আমাদের জীবনকে কাটাতে চাই, আমাদের নিজেদেরকে নিয়ে আরেকটু বড় স্বপ্ন দেখা উচিত। আমাদের আরো অনেক বড় কিছু করার আছে, আমাদের প্রয়োজনীয়তা আছে, চাহিদা আছে। আম, আমরা যদি কিছু ইস্যু বা কিছু ব্যক্তিকে নিয়ে একটু এক্সপ্লেন করি, এই এই ইন্টারভিউটা অনেকেই হয়তো দেখেছেন। 7ই অক্টোবরের হামাসের অভিযানের পরে সারা বিশ্বে যে সমালোচনা বা আলোচনা সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই ইন্টারভিউটা অনেক বেশি মানে ইনফ্লুয়েন্সিয়াল ছিল আসলে। অনেক বেশি পপুলার ছিল, টক অফ দ্য টাউন ছিল, টক অফ দ্য হোল ওয়ার্ল্ড ছিল ইনফ্যাক্ট। তো এখানে যে ইন্টারভিউ ইন্টারভিউ যিনি ইন্টারভিউ দিচ্ছেন, হচ্ছেন বাসাম ইউসুফ। অনেকে চেনেন ওনাকে, ইজিপশিয়ান একজন ভদ্রলোক। তো উনি কিন্তু নেটিভ স্পিকার না, ইজিপশিয়ান বাই বোন। উনি ইজিপ্টে ছিলেন এবং ইজিপশিয়ান ইজিপ্টেই উনি পড়াশোনা করেছেন, ওখানেই চাকরি করেছেন, ওখানেই অ্যাডাল্ট হয়েছেন। এরপরে উনি ইউএসএ তে মুভ করছেন। তাহলে ওনার ইস্যুটা আমাদের জন্য একটু ইন্সপিরেশনাল, বিকজ উনি কিন্তু অ্যাডাল্ট লাইফ পর্যন্ত নেটিভ ল্যান্ডে যান নাই, নেটিভ স্পিকিং ল্যান্ডে যান নাই। উনি ইজিপ্টে ছিলেন। এরপরও উনি আমেরিকায় যে এমন দক্ষতা অর্জন করেছেন যে উনি নেটিভ স্পিকিং হোস্টদের সাথে ডিবেট করতে পারেন, তাদেরকে তর্কে পরাজিত করতে পারেন, হিউমার দিয়ে তাদেরকে উপকার করতে পারেন। এবং সেটা কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে, যেখানে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স যেখানে জড়িত আছে। তাহলে আমাদের এরকম ক্যাপাসিটি দরকার যে আমরা আমাদের ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে, রিজিয়নাল ইস্যুগুলো নিয়ে, আমাদের ইডিওলজি নিয়ে আমরা মানুষের সাথে ডিবেট করতে পারবো। মানুষ বলতে নেটিভ স্পিকারদের সাথে ডিবেট করতে পারবো ইন ইংলিশ। ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা আমাদের কথাগুলোকে, আমাদের ইস্যুগুলোকে তুলে ধরতে পারবো, আমাদের পক্ষে ন্যারেটিভ দাঁড় করাতে পারবো, আমাদের বিপক্ষে কথাগুলোর অ্যান্সার দিতে পারবো স্মার্টলি। এই ক্যাপাসিটি আমাদের অর্জন করতে হবে। এবং এটা আমাদের ন্যাশনাল এবং রিজিয়নাল ইস্যুতে আরেকটু বেশি রিলেভেন্ট, বিকজ প্যালেস্তাইন যেমন ইসরায়েল দিয়ে আগ্রাসনের শিকার, আমরা কিন্তু তিন দিকে একটা শক্তি দিয়ে ঘেরা আছি। এবং তারাও খুব বেশি যে জায়নিস্টদের থেকে খুব ভালো আইডিওলজি ধারণ করে তেমন তো না। তাদের মধ্যে অনেক মিল আছে। তারাও আর্ম, তারাও ট্রেইনড আপ, তারাও ওইভাবে হেট্রেড লালন করে, ঘৃণা লালন করে মুসলিমদের প্রতি, এবং প্রকাশ্যে। তো এই শক্তি দিয়ে আমরা যখন ঘিরে আছি, তখন আমাদের আসলে ইন্টারন্যাশনাল ওরকম ভয়েস থাকা দরকার। যে কোনো ক্রাইসিস মোমেন্টে বাসাম ইউসুফের মতো বা তার থেকেও ভালো ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করতে পারবে আমাদের পক্ষে, সাবকন্টিনেন্টাল মুসলিমদের পক্ষে এরকম ভয়েস আমাদের থাকা দরকার। এখন আপনি যদি চিন্তা করেন, যুদ্ধ যদি লাগে বা যখন কোনো ইস্যু হবে, তখন আমি একটা ভিডিও বানায় ছেড়ে দিব ফেসবুকে বা ইউটিউবে, সেটা কিন্তু ওভাবে ভিউ পাবে না, মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে না, বিকজ আপনার ভয়েসটা রেকগনাইজ না তখনো। তো আপনার আগে থেকে এই ক্যাপাসিটি, এই দক্ষতা অর্জন করতে হবে। এবং আপনার কন্টেন্ট মেক করতে হবে যাদের এই দিকে ঝোঁক আছে, যেন আপনার ভয়েসটা অলরেডি নোন হয়, অলরেডি একটা ইনফ্লুয়েন্স থাকে। দেন যখন কোনো মোমেন্ট ক্রিয়েট হবে, মোমেন্ট অ্যারাইজ হবে, তখন আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন। এবং আমরা যদি কিছু মিডিয়ার দিকে তাকাই, ফার্স্ট পোস্ট, ইউটিউবে অনেকে হয়তো দেখে থাকেন এদের ভিডিও, পালকি শর্মার নাম শুনেছেন। তো তাদের কয়েকজন হোস্ট আছে, তার মধ্যে মেইন হচ্ছে পালকি শর্মা। এরা যেটা করে, ইন্ডিয়ার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করে। মূলত নিউজ চ্যানেল এটা। বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে তারা নিউজ বানায়। প্রতিদিন 4টা 5টা করে ভিডিও তারা আপলোড করে তাদের চ্যানেলে। কিন্তু ভিডিওগুলো দেখলেই দেখবেন, সেটা টাইটেল বলেন, থাম্বনেল বলেন, ভিডিওর কন্টেন্ট বলেন, ভিডিওর স্পিচ বলেন, সবগুলো ইন্ডিয়ান ন্যারেটিভের পক্ষে। সো ইন্ডিয়াতে কোনো একটা ইস্যু হচ্ছে বা পাকিস্তানে কোনো একটা ইস্যু হচ্ছে, আপনি যদি ধরেন বাইরে থেকে একজন মানুষ ইউটিউবে সার্চ দিয়েছে যে আসলে কি হয়েছে এটা জানার জন্য, অবভিয়াসলি তার কাছে ফার্স্ট পোস্টের ভিডিও আসবে, এবং সে তাদের ন্যারেটিভের সাথে অ্যালাইন হয়ে যাবে সাবকনসিয়াসলি। তো আমাদের দেশে এরকম একটা উদ্যোগ চালু হয়েছে, সেন্ট্রিস্ট নেশন। তারাও ট্রাই করছে যে ইংলিশে বাংলাদেশের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করা। যদিও এখনো
ফার্স্ট পোস্টের মতো অতটা দক্ষ হয়নি, বাট উদ্যোগটা সুন্দর, তাই না? এখন কোশ্চেন হচ্ছে যে এই সেন্ট্রিস্ট নেশনের উদ্যোগের পিছনে কারা আছে, তাদের মধ্যে আমাদের মতের সাথে অ্যালাইন করে এরকম মানুষ কতজন আছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের করতে হবে। ইভেন উদ্যোগের পিছনে না থাক, ওখানে যারা কাজ করছে জার্নালিস্ট হিসেবে, ন্যারেটিভ হিসেবে, ওদের ওদের মধ্যে আমাদের কতজন আছে। আরো যদি প্রশ্ন করি যে এই ধরনের কাজ করার মতো ক্যাপাসিটি আমাদের পুরো বাংলাদেশে কতজনের আছে, তাহলে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয়তাটা টের পাবো। তো সেন্ট্রিস্ট নেশনের থেকে আরো ভালো উদ্যোগ আমাদের মধ্যে থেকে আসতে হবে, সেরকম তার থেকে ভালো দক্ষতা সম্পন্ন মানুষ আপনাকে হতে হবে। এই স্বপ্নগুলো আমরা আপনাদেরকে নিয়ে দেখি। বাংলাদেশের ইদানিং কালে কয়েকজন ইনফ্লুয়েন্সার মানুষদের মধ্যে দুইজন, ব্যারিস্টার ফাহাদ ভাই, ফাহাদ না ফুয়াদ ভাই, আর হচ্ছে বিডের আশিক চৌধুরী ভাই। তো এরা কিন্তু ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করে, বাট যদি চিন্তা করেন যে এরা কি খুব এক্সপিরিয়েন্স কেউ, বা দেশের জন্য অনেক কিছু করে ফেলেছে এরকম কিছু, তা কিন্তু না। বাট এরপরও বাংলাদেশ নিয়ে যে কোনো ইস্যুতে যদি ইন্টারন্যাশনাল মিডিয়া কারো সাক্ষাৎকার নিতে চায়, প্রথম কয়েকজনের মধ্যে কিন্তু ব্যারিস্টার ফুয়াদ থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ওনার ইংলিশ। বিডার আশিক চৌধুরী ভাই একটা প্রেজেন্টেশন দিলেন বাংলাদেশের কি বলে যে ইনভেস্টমেন্ট প্রসপেক্টাস নিয়ে। খুব বেশি আহামরিক কিছু কি ওখানে উনি বলেছেন না, প্রেজেন্টেশনটা একটু গুছালো ছিল এবং ইংলিশটা ওনার অনেক স্মার্ট ছিল। এটার কারণে ওটা সারা দেশে একদম ভাইরাল হয়ে গেল, এবং অনেক বাংলাদেশের পক্ষে ভালো ভূমিকা পালন করতে পারছেন ওনারা, স্কোপটা পাচ্ছেন অ্যাটলিস্ট। তো স্কোপ গুলোতে পাওয়ার পিছনে ওনাদের কারণ হচ্ছে অবশ্যই প্রফেশনাল দক্ষতা আছে, যার যার ফিল্ডে ওনারা দক্ষ। এর পাশাপাশি ওনারা অনেক বেশি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, সেটা হচ্ছে ফর দেয়ার ইংলিশ কম্পিটেন্সি। তো আমাদেরও সেরকম আরো অনেক মানুষ দরকার, যারা এই জায়গাগুলোতে যেতে পারবেন, ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করতে পারবেন। আমরা চাই আপনারা এই স্বপ্নটাকে লালন করবেন, এই স্বপ্নটা দেখবেন। সো তাহলে দুই ধরনের কথা বললাম, তাই না? একটা বললাম যে ভুলভাল হইলেও সমস্যা নাই, কথা বলা শুরু করতে হবে, কমিউনিকেশন করতে পারতে হবে, মাথার ভিতরে যা আছে সেটা কোনোভাবে বুঝাতে পারলে আপনার টার্গেট ওকে। পরে আবার দেখালাম আশিক চৌধুরীকে, পরে আবার দেখালাম ব্যারিস্টার ফুয়াদকে, আবার দেখালাম বাসাম ইউসুফকে। তাহলে এই দুইটার মধ্যে সমন্বয় হচ্ছে এইভাবে যে স্টার্টিং এ আপনি কমিউনিকেটিভ টার্গেট করবেন। স্টার্টিং এ আপনি কমিউনিকেশনকে টার্গেট করবেন, তখন ভুলকে আপনি পাত্তা দিবেন না। আপনি নিজের কথা বুঝাতে পারছেন, মুখের মধ্যে ইংরেজি ওয়ার্ড গুলো আসছে প্রপারলি, এটা হচ্ছে আপনার টার্গেট। এটা হচ্ছে স্টার্টিং পজিশন, স্টার্টিং স্টেজ। এই স্টেজে আপনাকে আগে যেতে হবে, এরপরে ধীরে 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 শিখতে শিখতে আপনি একদিন বাসাম ইউসুফ হবেন। তো আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি বাসাম ইউসুফের বা তার থেকে ভালো, বাট এই স্বপ্ন আপনি শুরু করতে পারবেনই না যদি না আপনি নিজের ভুলগুলোকে মেনে নেন, ভুলগুলোকে হালকা করে দেখেন, এবং একটু ইজিলি ইংরেজি বলার ট্রাই করেন, ইংরেজিকে সহজ করে দেখেন, কমিউনিকেশনটাকে টার্গেট করেন। তো শুরুতে আমরা ওই জায়গায় যাব আগে, এরপরে ধীরে ধীরে আমাদের স্বপ্নটা যেন বড় থাকে। তো আমাদের কোর্সের টার্গেট হচ্ছে আপনাকে ফাউন্ডেশনটা গড়ে দেয়া। 20টা ক্লাসে একদম প্রপার ইংলিশ এটা শিখে যাবেন, এটার দাবি করাটা একটু মুশকিল। তবে যারা ক্লাসে রেগুলার থাকবেন, সবগুলো হোমওয়ার্ক জমা দিবেন, আমি বিলিভ করি তারা অনেক বেশি ইমপ্রুভমেন্ট টের পাবেন নিজের মধ্যে। তো আমরা আমাদের টার্গেট হচ্ছে এই কোর্সের মাধ্যমে মাধ্যমে ফাউন্ডেশনটা গড়ে দেয়া, বাট দ্য রিয়ালিটি ইজ কোর্স শেষে যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে আর হবে না। আমরা এখানে একটা গ্রাফ দেখি। ধরেন আপনি জিমে ভর্তি হয়েছেন, 3 মাসের একটা প্যাকেজ ছিল, কথার কথা। তো ওই প্যাকেজে ভর্তি হয়ে রেগুলার আপনি জিম করলেন, আপনার মাসল বা বডির অবস্থা এই জায়গায় পৌঁছালো, স্ট্রেংথ এই জায়গায় পৌঁছালো। এরপরে প্যাকেজ শেষ, আপনি জিম যাওয়া বন্ধ করে দিলেন, আপনি ঘুমানো শুরু করলেন, খাওয়ানো আর ঘুমানো। তাহলে আপনার মাসলের অবস্থা এই জায়গায় কি থেকে যাবে? সে কিন্তু ধীরে 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 নামতে থাকে। অন দ্য আদার হ্যান্ড আরেকজন ব্যক্তি, সেও ওই একই প্যাকেজে ভর্তি হয়েছিল, তার স্কিল ছিল এই জায়গায়, তার মাসল ছিল এই জায়গায়। এরপরে কিছুদিন একটু কমে গেলেও সে কিন্তু রেগুলার ব্যায়াম চর্চা, ব্যায়াম চালু রেখেছে, যে কোনো ভাবে হোক সে প্র্যাকটিস চালু রেখেছে। ধীরে 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 তার মাসল কিন্তু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমরা বলি না যে মান উন্নয়ন না করলে মান আসলে ফল করে। আপনি যদি একটা পর্যায়ে যাওয়ার পরে, সাথী হওয়ার পরে ভাবেন যে না আমার আর কিছু করার দরকার নেই, তাহলে দেখবেন আপনি সাথীর মান থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকবেন। তো বাস্তবতা হচ্ছে সব ক্ষেত্রে এরকমই। এবং আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এটা কোত্থেকে আসে? ব্রেন থেকে আসে।
এবং ব্রেইনেরও কিন্তু মাসেল মেমোরি বলে যেটা, মেমোরিরও মাসেল বলতে পারেন বা যেটাই হোক, এটাও কিন্তু আছে। তো মেমোরিকে ট্রেন্ড আপ করতে হয়। মেমোরি যে কাজে অভ্যস্ত হয়ে যায় সেটা ইজিলি সে পারে, যেটা সে অভ্যস্ত হয় না সেটাতে তাকে স্ট্রাগল করতে হয়। তো আপনি আপনার ব্রেনকে ট্রেন করে করে, ইংলিশে ট্রেন করে করে এই জায়গায় আনলেন, কোর্স শেষ হয়ে গেলো, আপনি চর্চা ছেড়ে দিলেন, তাহলে আপনার ব্রেন সব ভুলে যাবে, আবার ওই ট্রেনিং ভুলে যাবে। বলতে 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 আবার আগের জায়গায় বা তার থেকে কমে চলে আসবে। কোর্স শেষে হয়তো আপনি দেখবেন আপনি 2-3 মিনিট ইংলিশে কথা বলতে পারছেন যেভাবে হোক। তারপরে 15-20 দিন ইংরেজি চর্চা ছেড়ে দেন, দেখবেন আপনি ভুলে গেছেন একদমই। এখন বলতে পারছেন না, আপনার নিজে পরিচয় দিতে পারছেন না ইংলিশ, এরকম হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, যারা কোর্স শেষে কিছু কাজ আমরা বলে দেবো যেগুলো চালু রাখবেন লাইফ লং। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা লাইফ লং জার্নি হওয়া উচিত। ইভেন আমিও এখন শিখছি, আমি আইএলটিএস পড়াই, স্পোকেন পড়াই, আমার নিজের আইএলটিএস স্কোর আছে। বাট এরপর আমি এখন কিন্তু কন্টিনিউসলি শিখছি, আপনাদেরকে পড়াতে যে শিখি, নিজে নিজে শিখি, নিজে নিজে প্র্যাকটিস করি। এটা না, এটার বিকল্প নেই, এটা ছাড়া আপনি ডাউন হতে বাধ্য। তো যারা এই প্র্যাকটিসটা চালু রাখবেন কোর্স শেষে, তারা একটা পর্যায়ে পর্যন্ত যাবেন বলে আমরা আশা করি। তাহলে এই গ্রাফটা যেন মাথায় থেকে যায়, ঠিক আছে, এটা ভোলা যাবে না। কোর্সে কন্টিনিউ করতে হবে, কোর্স শেষে আমাদের কাজ চালু রাখতে হবে। এরপরে আমরা কিছু বিষয়ে একটু সতর্ক হওয়া দরকার, যেগুলো আমাদেরকে সাধারণত ফ্লুয়েন্ট হতে দেয় না, আমাদের ইমপ্রুভমেন্টটাকে বাধাগ্রস্ত করে। এর মধ্যে একটা হচ্ছে ফিয়ার অফ মেকিং মিস্টেক। এই যে বেচারা উপরে উঠতেছে, সে একটা স্টেপে পা দিয়ে দিয়ে উপরে উঠতেছে, ঠিক আছে, বাট সে যদি বারবার পিছনে তাকায় যে এই আমার পাটা যদি ফসকে যায় তাহলে একদম পড়ে যাব, এই ভয় যদি একবার মাথায় ঢুকে যায়, দেখবেন তার পা কাঁপাকাঁপি শুরু করবে, সে আর আগাতে পারবে না কিন্তু। তো আপনি কথা বলতে যে বারবার যদি ব্যাক ক্যালকুলেশন করেন, একটা সেন্টেন্স বললেন, আরেকটা সেন্টেন্সে যাওয়ার আগে আপনি আবার ক্যালকুলেশন করছেন যে যা বললাম ঠিক বললাম তো, যে শুনলো সে আমার সম্পর্কে কি মনে করলো, যদি একটু ভুল হয়ে যায় আমার একটু খ্যাত পাবে, বা ভাববে যে আরে আমি কিছু পারি না। এই ব্যাক ক্যালকুলেশন যতদিন আপনি না ছাড়তে পারবেন, ততদিন আপনি আরেক স্টেজে যাওয়াটা আপনার জন্য কঠিন হবে। সো এই ফিয়ার অফ মেকিং মিস্টেক, এইটাকে ভুলে যেতে হবে। মনে রাখতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ইউ নিড টু মেক মিস্টেকস। আপনি কিছু শিখতে চাইলে আপনাকে ভুল করতে হবে আসলে, ভুল করে করে আপনি আগাবেন। আমাদের বাংলায় একটা কথা ছিল না যে, মানে কবিতা ছিল ছোটবেলায়, আপনারা মেবি পাননি, আমরা পেয়েছিলাম অথবা আমাদের বাপ দাদারা পেয়েছিল, বাট বাপ দাদাদের মুখে এই গল্প, এই কবিতা খুব বেশি শোনা যেত যে পারিব না এই কথাতে বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। এরকম বলতে বলতে শেষ হয়েছিল যে হাঁটিতে শিখে না কেহ, না খেয়ে আছার, জলে নামিলে কেহ শিখে না সাঁতার। তো আপনি হাঁটতে শিখবেন না আপনি যদি পড়ে যাওয়াটাকে ইজিলি না নেন। আপনি হাঁটার ট্রাই করলে আপনি কয়েকবার আগে পড়বেন। সাঁতার কাটতে শিখতে হলে আপনাকে পানিতে নামার অস্বস্তিতে আগে এন্ডিউর করতে হবে, দেন আপনি আসলে সাঁতার কাটতে শিখবেন। তো ইংলিশের ক্ষেত্রে এরকম ফিয়ার অফ মেকিং মিস্টেক কে আমাদের ভুলে যেতে হবে। এরপরে আরো কয়েকটা ইস্যু আছে, একটা হচ্ছে এই যে কমফোর্ট জোন। কমফোর্ট জোনের মধ্যে থাকার একটা প্রবণতা আমাদের ব্রেইনের আছে, আমাদের মানবিক চরিত্রের মধ্যে আছে। আমরা সাধারণত যে কাজটা করে করে অভ্যস্ত সেটা আমাদের কাছে খুব ইজি হয়ে যায়। তো এটাকে আমরা কমফোর্ট জোন বলতে পারি, যেই কাজগুলো আমার কাছে সহজ, যেগুলো করে আমি মজা পাই, যেগুলো আমি সচরাচর করি। বাট আপনি চিন্তা করেন তো, যে কাজ আপনি সবসময় করেন সেই কাজ যদি সারা জীবন করতে থাকেন, তাহলে তো আপনার ইমপ্রুভমেন্টটা হলো না, আপনার নতুন কিছু শেখা অ্যাটলিস্ট হলো না। তাহলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বের হতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ সামথিং নিউ। তো আপনি ইংরেজি পারেন না, এখন আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কমফোর্ট জোন থেকে বের হতে হবে। এটার মানে হচ্ছে আপনার কিছু লজ্জা লাগবে, কিছু স্ট্রাগল করতে হবে, নিজেকে নিজেকে ঠেলতে হবে, ক্লাসে আসতে হয়তো একটু পুশ করতে হবে, হোমওয়ার্ক গুলো জমা দিতে একটু কঠিন মনে হতে পারে। এরপর একজনের সাথে কথা বলতে যাবেন, খুব লজ্জা লাগবে, খুব আনইজি লাগবে, নাকে ঘাম আসবে। হ্যাঁ, গরমের এই শীতের সময়ও আপনি ঘেমে যাবেন, এরকম হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি এখন কমফোর্ট জোনের বাইরে গেছেন। তার মানে হচ্ছে ইনডিরেক্টলি আপনি নতুন কিছু শিখছেন, আপনার ব্রেন নতুন কিছু শিখছে বলেই আপনি লজ্জা পাচ্ছেন, বলেই আপনি ঘেমে যাচ্ছেন। তাহলে আপনি লজ্জাটাকে আর এই ঘেমে যাওয়াটাকে খারাপ হিসেবে না দেখে যদি এটাকে আনন্দ পান, এটাতে লজ্জা লজ্জা পাওয়াতে যদি আনন্দ পান, নতুন কিছু শিখতে যে যে লজ্জাটা পাচ্ছেন, হ্যাঁ আপনি একটু ঘেমে যাবেন ঠিক আছে, বাট আপনার মুখ হাসি মুখ থাকবে, কারণ আপনি জানেন যে আপনি লজ্জা পাচ্ছেন বিকজ ইউ আর নট ইউজ টু। আপনি ইউজ টু হয়ে যখন যাবে তখন এই লজ্জাটা কেটে যাবে। তাহলে এই লজ্জা, এই ভুল করে ফেললে কি হবে, এই ভয়, এরপরে
হোমওয়ার্ক দিতে একটু কষ্ট লাগা, এগুলোকে যদি আপনি পজিটিভলি নেন, ওয়েলকাম করেন, এগুলো সত্ত্বেও যদি আপনি কন্টিনিউ করেন, কিপ গোয়িং করেন, তাহলে আপনি দেখা যাবে যে এই নতুন কিছু শিখতে পারবেন, ইংলিশ স্কিলটা আপনার ডেভেলপ হবে। এই জন্য এই কমফোর্ট জোন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর একটা প্রবলেম হচ্ছে এই যে সাইনেস বলেন বা আনসিরিয়াস, সিরিয়াসনেস এর অভাব আর কি, ইনসিনসিয়ার। অনেক মানুষ বলে না যে সিরিয়াস মোমেন্টে হেসে ফেলে আর কি। তো অনেকের এটা হবে। আরে ক্লাসে জয়েন করছে, টিচার একটা কমান্ড দিচ্ছে, মানছে না, ক্যামেরা অন করতে বলছে, বসে আছে, ক্যামেরা অন করতেছে না। ব্রেকআউট সেশনে জয়েন করে বলতে বলা হয়েছে যে সবাই এই টপিকে 2 মিনিট করে কথা বলেন, উনি মিউট করে বসে আছে, ওনাকে ডাকা হচ্ছে, উনি মিউট করে বসে আছে। তো এই যে ইনসিনসিয়ারিটি, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনার স্বপ্নটাকে আহ, জীবন্ত আকারে দেখতে পারতে হবে, হৃদয়ে লালন করতে পারতে হবে, এবং এটার জন্য যা করা দরকার তা করার মানসিকতা অর্জন, মানে মানসিকতা নিতে হবে আর কি, মানসিকতা ডেভেলপ করতে হবে। এই জন্য কোর্সে যা বলা হবে সেটা করবেন, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে সেটা করবেন, ক্লাসে যখন কথা বলতে ডাকা হবে কথা বলবেন, পার্টিসিপেট করবেন, সিরিয়াস হবেন, এই কোর্সটাকে সিরিয়াস আকারে নেবেন। এই ছিল মোটামুটি আমাদের কিছু মেন্টাল সেট আপ। এর বাইরে আমরা আমাদের কোর্সে কি কি শিখবো, মূলত আমরা স্পোকেন ইংলিশকে ফোকাস করব। এটার পাশাপাশি আমরা কিছু গ্রামারের ইস্যু সলভ করার ট্রাই করবো, বেসিক গ্রামার গুলো। প্রনাউন্সিয়েশন নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করবো ইনশাল্লাহ। আর ভোকাবুলারি নিয়ে আমরা কিছু কাজ কোর্সের মধ্যে হয়ে যাবে, আর কিছু কাজ আমরা ভোকাবুলারি কিভাবে ডেভেলপ করতে হবে এগুলো সাজেস্ট করবো, এবং এগুলো হোমওয়ার্ক দিব। চলেন আমরা এখন একটা কুইজের মধ্যে যাই। ক্লাসের কিন্তু মাঝামাঝি পর্যায়ে আছে, আমরা শেষ না। কুইজ দেখে ভাবেন না যে শেষ। তো এই কুইজটা হচ্ছে অভ্যস্ত হওয়ার জন্য। আমাদের পুরো কোর্সে প্রতিটা ক্লাসেই কুইজ থাকবে বা এক্সিট টিকিট থাকবে, সেটা ফিল আপ করার মাধ্যমে আপনার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে, আলাদা করে অ্যাটেন্ডেন্স ডাকা হবে না। তো এই সিস্টেমের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা এখন একটা কুইজে পার্টিসিপেট করবো সবাই। আমাদের কুইজে কোশ্চেন হচ্ছে, রেট ইউর বিগেস্ট চ্যালেঞ্জেস টু বিকামিং ফ্লুয়েন্ট। অর্থাৎ ফ্লুয়েন্ট হওয়ার হতে আপনার সবচেয়ে বাধা কি, এটাকে আপনি রেট করবেন। রেট মানে আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার পরে রেটিং করেন না, 1 স্টার, 5 স্টার। তো 1 হচ্ছে যে সবচেয়ে কম, 5 হচ্ছে একদম ফাটাফাটি অনেক ভালো। তো আমরা চ্যালেঞ্জ গুলোকে আজকে রেটিং করব, যে যেটা আপনার কাছে খুব বেশি চ্যালেঞ্জ মনে হচ্ছে না সেটাকে আপনি 1, 2 দিবেন। আর যেটা আপনার কাছে হ্যাঁ আসলে আমার রিয়েলি আমার এই প্রবলেমটা হচ্ছে, এটা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এরকম মনে হচ্ছে, সেগুলোকে 5, 4 দিবেন। অর্থাৎ 1 মানে হচ্ছে চ্যালেঞ্জ অতটা না, 5 মানে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইন বিটুইন আপনারা রেটিং করবেন। তো আমি লিংক দিয়ে দিব আপনাদের চ্যাট বক্সে। এই চ্যাট বক্সের লিংকে সবাই ক্লিক করে এখনই কুইজে অংশগ্রহণ করে ফেলুন, 2 মিনিটের ভিতরে। তো আপনার চ্যালেঞ্জ গুলো কি, এগুলো আপনি রেটিং করবেন। যে নলেজ গ্যাপ, আপনার জানার ঘাটতি আছে, এটা আপনার কাছে প্রবলেম মনে হচ্ছে কিনা কত। এরপরে ফিয়ার অফ মেকিং মিস্টেক, এই ভুল করলে কি হবে, এই হয়। এরপরে লজ্জা, সাইনেস, এমনিতে লজ্জা লাগে। এরপরে ল্যাক অফ এনভায়রনমেন্ট, আপনি যে কারোর সাথে প্র্যাকটিস করবেন এই সুযোগ পাচ্ছেন না, এনভায়রনমেন্ট পাচ্ছেন না। এই বিষয়গুলো আমরা সাধারণত টিপিক্যাল যে সমস্যাগুলো হয়, তো এগুলোকে আপনারা রেটিং করবেন নিজেদের পার্সপেক্টিভ থেকে। সবাই লিঙ্কে চলে যান, কারো প্রবলেম হলে চ্যাট বক্সে লিখবেন। শেষে আপনার নাম লিখবেন প্রপার স্পেলিং এ, এবং আপনার এডুকেশনাল লেভেল, কারেন্টলি আপনি কোন স্টেজে আছেন সেটা লিখবেন। তো আমাদের এখানে স্টুডেন্ট প্রায় 140+। সবাই আমরা সাবমিট করব।
জি, প্রায় 90 জনের রেসপন্স চলে এসেছে, বাকিরা দ্রুত করি। জি, আমাদের আহ, মোটামুটি সবার গুলো আসছে। কিছু ভাই হাতে গোনা, কিছু ভাই বাকি আছে, আমরা সাবমিট করতে থাকি। এর মধ্যে আমরা আমাদের দেখি সমস্যাগুলো, সমস্যাগুলো দেখি আমাদের কোনগুলো আমাদেরকে কিভাবে এফেক্ট করছে। নলেজ গ্যাপ আমাদের অ্যাভারেজ রেটিং হচ্ছে 3, মানে মোটামুটি একটা প্রবলেম, খুব বেশি প্রবলেম না। ফিয়ার অফ মেকিং মিস্টেকস, এটা আমাদের কাছে আরেকটু বেশি, তাই না? 3.4, 3.5 মতো। শাইনেস এর থেকে বেশি, 3.5 এর মতো। ল্যাক অফ এনভায়রনমেন্ট, এটা সবচেয়ে বেশি, 3.6। ওকে, তাহলে আমরা প্রবলেম গুলো আমরা জানতে পারলাম। ল্যাক অফ এনভায়রনমেন্ট, এটা বাস্তব যে এটার কারণে অনেকের সমস্যা হয়। বাট এই এনভায়রনমেন্ট নিজেকে ক্রিয়েট করে নিতে হবে। আমরা কোর্স থেকে কিছু এনভায়রনমেন্ট পাবো, এর বাইরে কিভাবে এই পরিবেশ ক্রিয়েট করতে হবে এটা আমরা জানবো ইনশাল্লাহ ক্লাসে। শাইনেস, এটা তো বললাম, এটা জাস্ট সিম্পলি আপনি শাইনেস ফিল করতেছেন মানে এটা পজিটিভ জিনিস। এটা সত্ত্বেও আপনাকে কন্টিনিউ করতে হবে, তাহলে দেখবেন যে 2 সপ্তাহ পরে এই শাইনেসটা কমে গেছে। বাট লজ্জায় আপনি যদি শুরুই না করেন, তাহলে ওই যে জায়গায় আছেন ওই জায়গায় থাকবেন আর কি। ফিয়ার অফ মেকিং মিস্টেক মোটামুটি একটা প্রবলেম। এটা জাস্ট ভুলে যেতে হবে আর কি শুরুর দিকে at least। ভুল হইলে হবে ভাই, যা বলছেন এটা বলতে পারলে হয়েছে। নলেজ গ্যাপ আসলে আমরা অত বেশি প্রবলেম ভাবছি না, এটা সবচেয়ে কম। এটা বাস্তব, আমরা মোটামুটি ইংলিশ সবাই জানি, পড়াশোনা করে এসেছি সবাই। বাট ওই যে প্র্যাকটিস না করার কারণে আমরা আসলে বলতে পারি না। আমরা আমাদের এডুকেশনাল লেভেলের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে সবচেয়ে বেশি, এরপরে থার্ড ফোর্থ ইয়ারে আছি। ভেরি গুড, এটাও অনেক ভালো একটা ডেমোগ্রাফি। অনার্সে আমরা ফার্স্ট সেকেন্ড ইয়ারে যারা আছে তাদের আসলে অনেক বেশি সুযোগ আছে আত্মগঠনের। ইভেন থার্ড থার্ড ফোর্থ ইয়ারে যারা আছেন তারাও, এর নিচে যারা আছেন তাদের তো প্রচুর সময়। তো আমাদের এই সময়গুলোকে আসলে কাজে লাগানো উচিত, সিরিয়াস হওয়া উচিত। কোর্স কিন্তু আপনি 5টা 6টা কোর্স করবেন না আর কি। কোর্স করলে ওই 1টা 2টি কোর্সই আপনার করা হবে। তো কোর্সে ভর্তি হয়েছেন, টাকা দিয়ে ক্লাসও আসছেন, একটু সিরিয়াস হওয়া যে এটাকে যেন আপনি ইউটিলাইজ করতে পারেন প্রপারলি। এটা আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সবাইকে পার্টিসিপেট করার জন্য। আমরা প্রতিটা ক্লাসে এরকম কিছু কুইজ আমাদের থাকবে, ক্লাসে যা পড়ানো হয়েছে এটার উপরে, এগুলোতে আমরা পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা নেক্সট পর্যায়ে যাই। আমাদের কোর্সটা হচ্ছে অনলাইন কোর্স। অনলাইন কোর্সের সুবিধা হচ্ছে সারা দেশ থেকে একসাথে অনেকগুলো ভাই আমরা জয়েন হতে পারছি। অফলাইন হলে হয়তো বা এতজন ভাই আমরা একসাথে ক্লাস করতে পারতাম না বিভিন্ন জায়গা থেকে। এটা সুবিধা, বাট এটা কিছু ভাই, প্রবলেমও আছে। ওই যে প্রবলেম হচ্ছে বনরাও যে আছে। এটা অনেক সময় বাজারে রূপান্তরিত হয়ে যায়। বাজার বলতে, সরি, ভাই, বাজার বনরাও বলতে আছে। এরকম, সরি, বনরাও আছে। আরেকবার একটু বলবেন ভাই, শুনতে পারি। ভাই, ওই যে বনরাও আছে, ভাইদের সাথে বনরাও আছে। অনেক সময় আচ্ছা, আপনি ভাই মেনশন করতেছেন, এখন বোনরা আবার মনে আচ্ছা, করতে নেবে। সরি সরি সরি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, তাহলে আমাদের প্রবলেম হয় প্রথমটা, যেটা অনেক সময় বাজারে রূপান্তরিত হয়ে যায়। মানে বাজার হয় দুই ভাবে, একটা হচ্ছে
যখন আমাদেরকে পার্টিসিপেট করতে বলা হয়, আনমিউট করতে বলা হয়, একাধিক আমরা আনমিউট করি, দেন কথা বলতে বলতে এলোমেলো হয়ে যায়। অনেক সময় অনেকের নেটওয়ার্কে ইস্যু থাকে, কারোটা আগে আসে কারোটা পরে আসে, এরকম এলোমেলো হয় মাঝে মাঝে। আর মাঝে মাঝে হয় যে আনমিউট করে আসেন, আপনার আশপাশ থেকে অন্যান্য সাউন্ড পাওয়া যাচ্ছে, বাসের সাউন্ড, বাজারের সাউন্ড, বাসন কোসনের সাউন্ড, এগুলো যেন না হয় আর কি। তো এই ইস্যুটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে এইটা, মাঝে মাঝে ক্লাস চলতে থাকে, আপনি হয়তো কষ্ট করে চেয়ারে বসে ক্লাস করতেছেন, বা আপনার মাথা ঢোলে টেবিলে পড়ে গেছে, মানে ক্লাস চলতেছে, আপনি জয়েন করছেন ঠিকই, বাট হয়তো ঘুমাই গেছেন বা অমনোযোগী হয়ে গেছেন। তো এই প্রবলেম গুলো অনলাইন ক্লাসের ইস্যু, অফলাইন ক্লাসে এই ইস্যু গুলো থাকে না। তো এগুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে এবং বের হয়ে আসতে হবে। এই জন্য কিছু রুলস আমরা সবাই আন্তরিকভাবে মেনে চলার ট্রাই করবো, পারা যাবে নিজে থেকে আন্তরিকভাবে ক্লাসের পরিবেশটা সুন্দর রাখার জন্য। ক্লাসটা যদি ভালো হয়, স্মুথলি চলে, এটা কিন্তু, হ্যাঁ আমার ভালো লাগবে ক্লাস নিয়ে, বাট এটা কিন্তু আপনারই বেনিফিট বেশি হবে। ক্লাসটা এলোমেলো হলে আপনার সেক্ষেত্রে কম হবে। এই জন্য কিছু রুল আমরা মেনে চলবো। প্রথম রুল হচ্ছে ক্যামেরা অন। বোনরা যারা আছে আমরা ক্যামেরা অফ রাখতে পারি, অথবা চাইলে আমরা যেভাবে হিজাব মেনটেন করি সেভাবে ক্যামেরার সামনে আসতে পারি, নো প্রবলেম। বাট বাইরে অ্যাটলিস্ট সবাই আমরা ক্যামেরা অন রাখতে হবে। এরপরে ইন্টারনেটটা যেন আমাদের স্ট্রং হয়। ঠিক আছে, আপনাকে কথা বলতে বলার 1 মিনিট পরে আপনি, আপনার কথা যেন না আসে ক্লাসে, একটু যেন ভালো ইন্টারনেট কানেকশন যেখানে পাই সেখানে বসি। পাওয়ার যেন প্রপার থাকে, আমাদের পাওয়ার সাপ্লাই যেন থাকে। এরপরে হোস্টের কিছু কন্ট্রোল থাকবে ক্লাসে, সেগুলোকে আমরা একটু পজিটিভলি দেখবো। যেমন আজকে অলরেডি আমি চ্যাট অফ করে দিয়েছি, মানে আপনারা হোস্ট ছাড়া কাউকে, হোস্ট বা কোহোস্ট ছাড়া কাউকে টেক্সট করতে পারবেন না, এটা যেন আমরা একটু ইজিলি নিই। মানে অনেক সময় ক্লাসে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এটা ওটা বলতে দেখা যায় যে চ্যাট বক্সে প্রচুর মেসেজ আসে। তো আমরা এটা চাই না। এর পাশাপাশি আমরা কথা বলার সময় কিছু কথা বলতে হলে বা কিছু ইনপুট দিতে হলে আমরা হ্যান্ড রেজ করবো, তাহলে আমরা আনমিউট করার জন্য রিকোয়েস্ট করব। আর এর বাইরে যখন আবার পার্টিসিপেট করতে বলা হবে, যখন আনমিউট করতে বলা হবে, তখন যেন আবার আমরা চুপ করে বসে না থাকি, সাথে সাথে যেন আনমিউট করি, সবাই যেন অ্যাক্টিভ থাকি। এই জিনিসগুলো আমরা একটু মেনে চলার ট্রাই করবো। টেক্সটিং এর ব্যাপারে বললাম। আমরা যেখানে বসবো সেখানে যেন এনভায়রনমেন্ট একটু সাইলেন্ট হয়। যখন আপনাকে পার্টিসিপেট করার জন্য ডাকা হবে, আপনি যেন অস্বস্তিতে না পড়েন যে আশেপাশে আওয়াজ হচ্ছে, যতটুকু পারা যায় আর কি আমরা একটু এটা মেনটেন করে ট্রাই করবো। এরপরে অ্যাটেন্ডেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে অলরেডি কামরুল ভাই বলছেন যে আমরা ভাবি আচ্ছা আজকে একটু খারাপ লাগতেছে বা আজকে অন্য একটা কাজ আছে, আমি ক্লাসটা আজকে করবো না, ভিডিওটা দেখে নেবো। বিলিভ মি, আমি আপনারা যদি জিজ্ঞেস করি যে ভাই সারা জীবনে তো অনেক কোর্সই করছেন, কোন কোর্সের ক্লাসের ভিডিও পরে দেখা হয়েছে এরকম আছে নাকি আদৌ? মানে আছে অবশ্যই, হয়তো বা পার্সেন্টেজটা খুবই লো হবে, 10-20% হতে পারে। 80-90% মানুষ আসলে ভিডিও দেখার নিয়ত করি ঠিকই, বাট ভিডিও কখনোই দেখা হয় না। এটা পসিবলই না অনেক ক্ষেত্রে, কারণ আমরা সবাই ব্যস্ত, প্রতিদিন নতুন নতুন জিনিস আমাদের মাথায় ইনপুট হচ্ছে আর কি। এই জন্য ভিডিওর উপরে কেউ ডিপেন্ড করবেন না। ক্লাসে আসবেন একদম শার্প 7টায়, 1-1.5 ঘন্টা, আপনি 1.5 ঘন্টার মতো সময় দিবেন, এরপর বাকি যা কাজ করবেন, নো প্রবলেম। অ্যাটেন্ডেন্সটা মেনটেন করতে হবে সবাইকে, পার্টিসিপেট করতে হবে অ্যাক্টিভলি। শুনে শুনে কিন্তু ইংলিশ শুধু ডেভেলপ হয়ে যাবে না আপনার। আমি এখানে প্রচুর কথা বলবো, বকবক করবো, আপনি শুনবেন, ভাববেন যে অনেক কিছু শিখছি, তাহলে আপনি যদি মুখ না নড়ান, পার্টিসিপেট না করেন, মিউট থাকেন অথবা আনমিউট থাকেন, পার্টিসিপেট যদি না করেন, আওয়াজ যদি বের না করেন, আপনার ব্রেন ওইটাতে অভ্যস্ত হবে না, ওই ব্রেন সাই থেকে যাবে। ওই কমফোর্ট জোন থেকে বের হতে হবে আপনাকে, এই জন্য পার্টিসিপেট করতে হবে। তো আমাদের ক্লাসে যদি 100 জন থাকে, আমি কি 100 জনকে আনমিউট করতে বলবো? এটা পসিবল না। আমি হয়তো 5-7 জনকে বলবো, সিলেক্টিভলি ডাকবো অল্টার করে করে। আর বাকি যারা আছেন তারা মিউট থাকা অবস্থায়, ক্যামেরা অন থাকবে, ক্যামেরার সামনে মিউট থাকা অবস্থায় আপনি জোরে জোরে প্র্যাকটিস করবেন। আমি যেন দেখতে পাই যে হ্যাঁ সবার মুখ নড়ছে। এই এই উদ্যমটা সবার মধ্যে থাকতে হবে। কুইজ গুলোর কথা বললাম, কুইজ থাকবে, সবাইকে পার্টিসিপেট করতে হবে। চ্যাট বক্সের কথা অলরেডি বলছি। হোমওয়ার্ক সাবমিশন, এইটা নিয়ে আমার মনে হয় অনেক কথা বলার দরকার আসলে। আমাদের এই কোর্সের, এই যে মানে অনলাইন কোর্সের আরেকটা প্রবলেম হচ্ছে, লম্বা পার্টিসিপেন্ট লিস্ট থাকে। এর মধ্যে মিক্সড এবিলিটির স্টুডেন্ট থাকে, অনেকেই দেখবেন যে বেশ ভালো ইংলিশ পারে অলরেডি, সে আর একটু ভালো হতে চায় জাস্ট। অনেকে আছে যে না বেসিক মানে সেন্টেন্সই মেক করতে পারে না। So, একজন টিচারের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং যে এই দুইটা চাহিদাকে, এই দুই লেভেলের মানুষকে একসাথে স্যাটিসফাই করা একই ক্লাসে। অফলাইনে তো হয়তো পসিবল যে আমি দেখতে পাবো যে কে ভালো বুঝছে কে বুঝে নাই, যে বুঝে নাই তাকে আমি আর এক্সট্রা কিছু ইনপুট দেওয়ার ট্রাই করবো। বাট অনলাইন ক্লাসে এটা পসিবল হয় না। এই জন্য আমাদের এই কোর্সটা হচ্ছে হোমওয়ার্ক বেসড।
মাথায় রাখবেন, আমাদের এই কোর্সটা হচ্ছে হোমওয়ার্ক বেসড। একটু এক্সপ্লেন করি। আমাদের এই কোর্সে ক্লাসে সবাই বেনিফিটেড হবেন, সবাই কিছু না কিছু শিখবেন, বাট আপনার রিয়েল প্রগ্রেসটা হবে হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে। আপনি ধরেন ইংরেজি পারেন না, একেবারে কথাই বলতে পারেন না, আপনিও 2 মিনিটের ভিডিও আপনি বানাবেন। তো আপনার যেই ইংলিশ আছে, আই স্টুডেন্ট, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টিচার, এইভাবে আপনি ভাঙা ভাঙা ইংলিশ বলেই আপনি 2 মিনিট ভিডিও বানাবেন। তাহলে কি হবে, আপনি আপনার লেভেল থেকে একটু উপরে উঠবেন। আর যারা ভালো আছেন ওনারা ওনাদের ভালো ইংলিশ দিয়ে ভালো ভিডিও বানাবেন। আই এম স্টুডেন্ট, আই ওয়ান্ট বি আ টিচার, উনি এইভাবে বলবেন। সো ওনার ওই জায়গা থেকে উনি আগাবেন। তাহলে যেটা হবে, পুরো কোর্সে সবারই উপকার হবে। শুধু ক্লাস থেকে সবার উপকারটা ওভাবে সমান তাহলে হবে না, কারণ ওই যে বললাম মিক্স এবিলিটি, টিচারের পক্ষে এটা পসিবল না সবার চাহিদাকে প্রয়োজনকে স্যাটিসফাই করা। এই জন্য হোমওয়ার্কটা সবাইকে দিতে হবে। এই কোর্স থেকে যদি কিছু শিখতে চান আপনাকে হোমওয়ার্ক দিতে হবে। আপনি যদি ক্লাস পুরো সব ক্লাস করে কোনো হোমওয়ার্ক না দিয়ে বলেন যে স্যার আমি তো আগে যা যা ছিলাম সেরকমই আছি, আমি বলবো যে সেরকম থাকারই কথা। বাট আপনি যদি হোমওয়ার্ক দেন, দেওয়ার পরে আপনি এটা বলা লাগবে না আপনার যে স্যার আমার ইমপ্রুভমেন্ট হয়নি, অটোমেটিকলি ইমপ্রুভমেন্ট হবে। সো হোমওয়ার্ক সবাইকে দিতে হবে। হোমওয়ার্ক দেখে মনে হবে যে অনেকগুলো, বাট আধা ঘন্টা সময় দিলে কিন্তু এটা হয়ে যায়। সো আপনি স্কিল ডেভেলপ করবেন, এমন একটা স্কিল যেটা আপনার লাইফকে চেঞ্জ করবে, আপনার ড্রিমকে অ্যাচিভ করে দেবে। এটা যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করবেন না, তাহলে হবে না। এটা করতে হবে। এবং নিজেদের মধ্যে একটা টিম মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। এটার কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে আমরা স্পিকিং পার্টনার ঠিক করে নেব এই কোর্সের স্টুডেন্টদের মধ্যে থেকে। আপনার যার সাথে পরিচয় আছে বা পরিচয় না থাক, যে কোনো কাউকে র্যান্ডমলি আমরা স্পিকিং পার্টনার ঠিক করে নিব, বোনরা বোনদেরকে, ভাইরা ভাইদেরকে। সো এবং আমরা রেগুলারলি স্পিকিং প্র্যাকটিস করবো। এর বাইরে হচ্ছে আমাদের হোমওয়ার্ক গ্রুপে তো আমরা অন্যদের হোমওয়ার্ক গুলো দেখতে পাবো, ওগুলোতে আমরা রিয়াক্ট করব। রিয়াক্ট হবে তিনটা। একটা হচ্ছে লাইক। লাইক মানে হচ্ছে ভালো হয়েছে, মানে চলে মোটামুটি। আর লাভ মানে হচ্ছে না বেশ ভালো হয়েছে, লাইকের থেকে আর একটু বেশি। আর ফাটাফাটি যদি হয় একদম আগুন আর কি, ফায়ার। এই তিনটা রিয়েক্ট করব। এর বাইরে কোনো আনলাইক বা হাহা কোনো রিয়েক্ট দেওয়া যাবে না, ঠিক আছে? সো আমাদের কাজ হচ্ছে আমরা নিজেদের হোমওয়ার্ক সাবমিট করার পাশাপাশি অন্য 2-1 জন ভাইয়ের হোমওয়ার্কও রেগুলারলি দেখবো। আপনারা যদি ইন্টারন্যাশনাল কি বলে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে কোনো কোর্স করে থাকেন, দেখবেন ওখানে অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে হোমওয়ার্ক সাবমিট করার পাশাপাশি আপনাকে অ্যাটলিস্ট 2জন পিয়ারের হোমওয়ার্ক চেক করতে হবে। আপনি এক্সপার্ট না, বাট এরপরও তারটা চেক করে আপনি মার্কিং করবেন। এটা আহ, ভালো আর কি। অনেক এতে টিম মেন্টালিটি ক্রিয়েট হয়, অন্যদের সমস্যাগুলো বুঝতে পারেন, পাশাপাশি নিজের লেভেলটা জাজ করা যায় যে আমি কোন জায়গায় আছি, অন্যরা কোন জায়গায় আছে। এই জন্য আমরা অন্যদের ভিডিও গুলো দেখবো, ঠিক আছে? এই ছিল মোটামুটি আমাদের মানে প্রিলিমিনারি কথাবার্তা। এখন চলেন একটু পড়াশোনা করি আজকে। পড়াশোনার পরে আমরা আবার আরো কিছু কথাবার্তা থাকবে, সেগুলো শোনার মাধ্যমে আমাদের ক্লাস শেষ হবে, একটু সময় লাগবে। তো আজকে আমরা মূলত প্রনাউন্সিয়েশন দিয়ে স্টার্ট করবো। 26 লেটার, লেটারের প্রোনাউন্সিয়েশন আমরা আজকে শিখবো। আমরা যেভাবে ABCDEFGH বলি, কয়েকটা লেটার আছে একটু নেটিভরা অন্যভাবে বলে, তো আমরা নেটিভদের কাছাকাছি যাওয়ার ট্রাই করবো। ইন রিয়ালিটি লেটারের উচ্চারণ আপনাকে খুব বেশি হেল্প করবে না, আপনাকে সাউন্ড শিখতে হবে, সাউন্ড। লেটার দিয়ে আসলে আহ পুরোপুরি উচ্চারণটা আয়ত্ত করা যায় না। So আমরা সাউন্ড গুলো শিখবো নেক্সট ক্লাস থেকে, বাট লেটারটা একটা বেসিক আকারে, বেসিক হিসেবে আমরা আজকে শিখবো। তাহলে কয়েকজন ভাই আনমিউট করেন। আমি দেখতে পাচ্ছি মোর্শেদ ভাই, হামিমুর রশিদ ভাই, এরপরে সুপন রয় ভাইয়া, তারপরে আর কে আছেন, শাহরিয়ার রাফি ভাই, মিরাজ, আহ, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, মিরাজ ইসলাম। আমরা কয়েকজনকে বলেছি র্যান্ডমলি একটা আনমিউট করেন। আমরা এখন প্র্যাকটিস করব। রুলটা হচ্ছে কি, যারা আনমিউট করলাম তারা আনমিউট অবস্থাতে প্র্যাকটিস করবো যেন ক্লাসের সাউন্ডটা আসে। আর যারা মিউট আছেন তারা সবাই নিজ চেয়ারে বসে নিজ জায়গায় বসে ওভাবে প্র্যাকটিস করবেন। আপনিও সাউন্ড মেক করবেন, জোরে জোরে বলবেন, ঠিক আছে? তাহলে আমার সাথে একটু বলেন, এই। এই এই এই, এই তাহলে আমরা এটাকে কি বলি, এ বলি। এই এটা এ না, এটা হয়ে যাবে এই। এই বি, এই বি 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 সি, সি সি ডি, ডি ডি ই, ই ই এফ, এফ এফ
এইটা একটু শিখতে হবে সবার। আমার দিকে একটু খেয়াল করেন, আমার ভিডিওটা স্পটলাইট দেয়া আছে তাই না? আম, আমাকে দেখতে পাচ্ছেন তো সবাই তাই না? ইয়াসমিন আরাফাত ভাই, আমাকে দেখা যাচ্ছে কি? কথা দেখা শুনি যায়। না আপনাদের, জোরে জোরে হ্যাঁ, বলেন। দেখা যাচ্ছে। দেখা ওকে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে জি আমি দেখা যাচ্ছে। একটু দেখেন, এফ যখন আমরা বলবো তখন আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে এবং একটু বাতাস বের হবে নরম করে। এফ F এফ F F দেখেন আমার সাথে এফ। তো F আমরা আমরা বাংলায় যখন ফ বলি, ফ, তখন কিন্তু আমরা দুই ঠোঁট বন্ধ করে বলি ফ, ফুল, ফ্লাওয়ার, এভাবে আমরা বলার ট্রাই করি। তো বাংলায় ফ বলার কারণে আমরা যখন ইংরেজিতে এফ এফ বলি তখন আমরা এফ এভাবে বলি, দুই ঠোঁট বন্ধ করে বলি। এতে প্রবলেম হয় যে ফটা অনেক সময় প এর মতো শোনায়। সো প এক জিনিস, প কিন্তু আরেক জিনিস। বাংলায় দুই ঠোঁট বন্ধ রাখলে হয়ে যায়, বাট ইংলিশে আমরা যখন এফ বলবো তখন উপরে দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে এইভাবে, এফ এফ। বলেন তো সবাই, F এফ। F আমরা যখন অ্যারাবিকে ফা বলি, ফা, সেটা যেভাবে F বলি ইংলিশের এফটা একদম এক্স্যাক্টলি সেরকম। F অ্যারাবিক যখন আমরা ফা বলি, ফাসল লিলি, ফা, ফালা, ফা, আমরা কিন্তু ফা এভাবে বলি। তো এফটা বলার সময় এরকম হবে, এফ এফ এফ। F নেটিভ এভাবে বলে, আমরা এভাবে বলবো। একটু নরম হবে এটা, ঠিক আছে, বাতাস বের হবে। এগুলো এফ। এরপরে জি, G G এইচ, H আই। I আমরা আই বলি, আই, এটা আই না আই আর কি, আই। I I জে, J কে, K K এল। L L এটাও একটু ইস্যু আছে, আমরা এল বলি, এল একটু শক্ত করে ফেলি, এটা নরম হবে। জিহ্বাটা একটু এল, মানে দুই দিক থেকে একটু উপরে উঠবে, মাঝখানে একটু কার্ল হবে আর কি। একটু নরম করে, অর্থাৎ একটু ঢং করে বলা যায়, এল, এল, L L এল, ও। L তো ও সাউন্ডটা আমরা যখন আরো শিখবো দেখবো, ওয়ার্ডের শেষে যখন ও সাউন্ডটা আসে তখন এরকম জিহ্বাটা একটু কার্ল হয়। তাহলে এল। L L তাহলে আমরা এটা বাংলায় জে কে এল বলতাম, ইট উইল বি জে কে এল। বলেন তিনটা J একসাথে, K J L K L এল, J ভেরি গুড। K এম, L M এন, N N ও। O এটা ও বলি আমরা, ইট শুড বি ও, O ঠিক O আছে। এরপরে পি, P P পিতে দুই ঠোঁট বন্ধ থাকবে, একটু শক্ত করে বাতাস একটু ধাক্কা দিয়ে বের হবে, পি। P পি না, আমরা P পি বলি, ইট শুড বি পি। তাহলে P এটাও ফয়ের মতো শোনায়, ফয়ের স্টিও শোনায়, এটাও এফ, ফ শোনায়। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই যে বললাম, এটাতে একটু নরম হবে, দাঁতটা জিহ্বায় লাগবে, সরি দাঁতটা ঠোঁটে লাগবে, আর এখানে দুই ঠোঁট লাগবে এবং একটু শক্ত করে ধাক্কা দিয়ে বের হবে, ফি, P P ফি, P ফি, P ফি। এরপরে কিউ, Q Q আমরা কিউ বলি, ইট শুড বি কিউ, ক্ষয়ের মতো, কিউ। Q Q তো এরপরে এটা আসেন, এটা ব্রিটিশ একরকম, আমেরিকান একরকম। আমরা আমেরিকানটাই ফলো করবো এই কোর্সে, কারণ হচ্ছে আমেরিকানটা একটু ইজিয়ার। বাট কেউ যদি ব্রিটিশটা শিখেন, ব্রিটিশটা একটু মাস্টার করা একটু চ্যালেঞ্জিং, বিকজ ব্রিটিশের বাওয়েলটা একটু একটু মানে ক্রিটিক্যাল মনে হয় আর কি, আমার কাছে পার্সোনালি। বাট কেউ যদি ব্রিটিশটা ডেভেলপ করতে পারেন, আপনার ইংলিশটা অনেক বেশি সুন্দর হবে আর কি। একটু কঠিন যেহেতু, এই জন্য শুনতে একটু সুন্দরও লাগে আর কি। তো কেউ ওটা চাইলে ওটা ডেভেলপ করার জন্য ট্রাই করবে, নো প্রবলেম। বাট আমরা কোর্সে সাধারণত আমেরিকানটাই ফলো করবো। তাহলে এটা হচ্ছে আর, R আর, R খেয়াল করছেন আর, আমরা আর বলি, আর, R আর মানে ইন্ডিয়ান অ্যাকসেন্টে আর বলি, আর না, এটা আর। জিহ্বাটা মনে হবে যে R ভেতর থেকে আমি টেনে ধরছি, জিহ্বাটা কোথাও লাগবে না, মুখের ফাঁকা গোবরে এখানে ভাসমান থাকবে, আর, R আর। R R আর যদি ব্রিটিশ হয় তাহলে জাস্ট আর, R আর। চলো আমেরিকানে যায়, আর, R আর, র R সাউন্ড, শুড বড় আর প্রপারলি, এটা আর। এস, S টি, S T T তাহলে টি বলি, ইট শুড বি থি। T ইউ, U U ভি। V V এই যে এখানেও এফ এর মতো খেলা আছে, সেটা হচ্ছে দাঁত লাগবে ঠোঁটে,
ভি 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 নরম ভি করে বের হবে। ভি দাঁত লাগবে ভি ঠোঁটে, দুই ঠোঁট বন্ধ থেকে ভি বললে এটা বি শোনাবে। ভি আর বি আপনি যখন দ্রুত ভি কথা বলবেন একই রকম মনে হবে। জি আমাদের অনেকেই আঞ্চলিকতার কারণে বলি না আমি ভালো আছি, আমি ভালো আছি। এই ভালো বলতে যে ভালো কেন হয়, তো তখন ইংলিশে যখন ভি এর জায়গায় আপনি ভি বলবেন তখন ওই সেম রকম শোনাবে, ভালো এর জায়গায় ভালো শোনাবে। এই জন্য আমাদের ভালো বলতে পারতে হবে আর কি, মানে ইংলিশে, বাংলায় দরকার নেই, ইংলিশে। ভি 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 ট্রাই করেন ভি তো সবাই, ভি উপরের দাঁত নিচের ঠোঁটে ভি বাতাস বের হবে। ভি ভি নরম হবে। ভি ভি ইউ ভি ভি ডব্লিউ 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 এক্স এক্স ওয়াই 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 জেড। জেড জেড এটা জেড অথবা জিও বলা যায়, জি। জি জি হ্যাঁ, জি এইটা হচ্ছে কিসের মতো, জাল, র, জা, জি জি সরি, জায়ের মতো, জায়ের মতো। ইদা জেড জুল জিলাতিল আরদু জিল জালাহা, তাই না? জিলজাল, ওই ওই সাউন্ডটা হবে, একটু ভাইব্রেশন হবে। জেড বলেন তো আমার সাথে জেড সবাই, জেড জেড। জেড জেড জেড, তাহলে আমরা জেড জেড বলি বা জেড বলি এরকম না, ইটস জেড। জেড জেড। জেড জেড জুম, তাহলে জুম না, ইট শুড বি জুম। জোম ম্যাগাজিন, জুম অ্যামেজিং। ম্যাগাজিন ইজ, ওয়াজ, ইজ যেটা, ইজ সেটা হচ্ছে জেড। ওয়াজ ওকে, তাহলে আমরা 26 লেটার শিখলাম। আমাদের বাসায় কাজ হচ্ছে আমরা সবগুলো আবার একটু রিভাইজ করব। বিশেষ করে যেগুলো কালার করা আছে এগুলোতে আমাদের একটু কারেকশনের দরকার আছে, এগুলো আমরা পড়বো। তাহলে এগুলো আরেকবার একটু দেখে নিই। এই, এই এই এফ, এই F, এফ 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 আই, আই জে, জে জে কে, জে কে কে আই, সরি, এল, এল আল এল, এল 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 ও, ও ও পি, পি 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 কিউ, কিউ কিউ কিউ, কিউ 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 আর, আর আর টি, টি টি ভি, ভি 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 জেড। জেড জেড ওকে, হারুনুর রশিদ ভাই আনমিউট করেছেন, ভাই, সরি, হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করতে পারেন, কোনো কথা আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে অন্য দুইজনের ভয়েস শোনা যায়, ওনাদের কারণে মানে বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, আমরা একটু খেয়াল করি। আমি অবশ্য শুনতে কম পাচ্ছি, এই জন্য বুঝতে পারিনি মেবি। ওকে, এরপরে আমরা চলে যাই শর্ট ইন্ট্রোডাকশনে। আজকে আমাদের কন্টেন্টের টপিক যেটা আমরা শিখবো সেটা হচ্ছে শর্ট সেলফ ইন্ট্রোডাকশন। কোনো সেটিং এ, ধরেন সেটা প্রফেশনাল হোক বা অর্গানাইজেশনাল হোক, আপনাকে যদি ইংলিশ ইন্ট্রোডিউস করতে বলে তাহলে আমরা কি বলতে পারি সাধারণত, এটা আমরা আজকে শিখবো। তো এখানে লিখে দেওয়া আছে। আজকে যেহেতু প্রথম, আমরা এটা দেখে দেখে শিখবো। তাহলে প্রথমেই যে কোনো কথার শুরুতে আমাদের সালাম দিতে হবে, তাই না, বা গ্রিটিংস যেটাকে বলে। সো সরি, সিচুয়েশন অনুযায়ী আমরা এই গ্রিটিংসটা দেব। তো নর্মাল ইস্যুতে বাংলাদেশে আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা বলতে পারি, তাই না? আর ফরেন ফরেন কান্ট্রিতে গেলে, যদি সেখানে অমুসলিম প্রিডোমিনেন্ট হয়, তাহলে আমরা গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো বলতে পারি, তাই না? এখন আপনাকে যদি বলি যে দুপুর 12টা 15 বাজে, এটা কি গুড মর্নিং না গুড ইভিনিং না গুড নুন না গুড আফটারনুন, কি হবে এটা? গুড আফটারনুন ইয়েস। গুড গুড হবে যদিও আমাদের দৃষ্টিভঙ্গিতে আফটারনুন এখনো হয়নি, বিকাল হয়নি, দুপুর হয়েছে। তো গুড নুন বলে কোনো গ্রিটিংস নাই, ঠিক আছে? তো এটা হয়ে যাবে গুড আফটারনুন। 12টা পার হয়ে গেলে গুড আফটারনুন। সকাল থেকে 12টা পর্যন্ত হচ্ছে গুড মর্নিং। 11টা 49 আপনাকে গুড মর্নিং বলতে হবে, 59 গুড মর্নিং বলতে হবে, যদিও তখন দুপুর হয়ে গেছে। তো দিনের বেলায় দুইটা হয়, গুড মর্নিং অথবা গুড আফটারনুন। আর সন্ধ্যার পরে, মাগরিবের পরে, এখন যদি আপনার রাত 11টা বাজে, আপনি কি বলবেন? 11 PM যদি বাজে, কি বলবেন? গুড গুড ইভিনিং আফটারনুন নাকি গুড গুড ইভিনিং নাকি গুড নাইট? ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বলবেন, বিকজ গুড নাইট বলতে কি বোঝায়? গুড নাইট বলতে বিদায় বোঝায়, গুড শেষ নাইট, গুড নাইট, যাও ঘুমাও, আমি ঘুমাই, গুড বাই নাইট, বাই বোঝায়। তো আপনি যদি কথা শুরুতে গুড নাইট বলেন,
তাহলে সবাই ভাববে যে hey, কি হলো এটা। তো তখন সেটা গুড ইভিনিং বলতে হবে। ঠিক আছে, সন্ধ্যার পরে রাত যতই হোক এটা আপনার গুড ইভিনিং। তাহলে তিনটা গ্রিটিংস এর ক্ষেত্রে ইংলিশে তিনটা, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এই গেল তিনটা। আর নর্মাল সিচুয়েশনে আমরা গুড ডে বলতে পারি, গুড ডে। গুড ডে যে কোনো সময় বলা যায় ওভারঅল। এমনিতে আমরা আসসালামু আলাইকুম বলবো। এরপরে আমরা এইভাবে একটা ভূমিকা নিতে পারি, থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, যে আমাকে পরিচয় করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য, পরিচয় করার সুযোগ দেওয়ার জন্য, কি বলতেছে জানি না, যে পরিচয় দানের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এরপরে আমরা অবভিয়াসলি আমাদের নাম বলবো, মাই নেম ইজ মামুন। আমরা এখানে ডাক নাম বলতে পারি, ফুল নাম বলতে পারি, নো প্রবলেম সিচুয়েশন অনুযায়ী। অ্যান্ড আই এম ফ্রম, কোথা থেকে এসেছেন আপনি। যদি বাইরে যান তাহলে বলবেন আই এম ফ্রম বাংলাদেশ। আর বাংলাদেশের ভিতরে থাকলে আপনি আপনার জেলার নাম বলবেন আর কি, আই এম ফ্রম ঢাকা, এরকম। এবার প্রফেশন, আপনি আসলে কি করেন সেটা বলবেন। তো আপনি যদি কোথাও কাজ করেন, এখানে বলতে পারেন আই ওয়ার্ক এট অ্যাপেক্স অ্যাজ এ সেলসম্যান। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন বা গভর্নমেন্টে চাকরি করেন সেটা বলবেন। বা নর্মালি আমরা তো সবাই স্টুডেন্ট, তাহলে আমরা স্টাডি বলবো। দেখেন এটা অবলিক দেওয়া আছে, সো যার যেটা রোল সেটা অনুযায়ী আমরা বলবো। আই স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ অমুক ইন দ্য ডিপার্টমেন্ট অফ অমুক। আপনি যদি নিচে লেভেল হন, এইচএসসি তে হন, আই এম কারেন্টলি স্টাডিং ফ্রম এইচএসসি এট সেন্ট্রাল হাই স্কুল, বা এই ধরনের কোনো কিছু। সো আপনার এডুকেশনাল লেভেলটা আপনি বলবেন, এটা আপনার প্রফেশন। আর যদি কোনোটাই না করেন, বেকার যেটাকে বলে, তাহলে আমরা বলতে পারি আই এম কারেন্টলি লুকিং ফর জব অপরচুনিটিস। জব অপরচুনিটিস, আমি খুঁজছি, এইভাবে আমরা পোলাইটলি বলতে পারি যে আনএমপ্লয়েড, এটার থেকে এটা বলাটা ভালো শোনায়, তাই না? কারেন্টলি লুকিং ফর জব অপরচুনিটিস, এগুলো আমরা প্রফেশন। ধরেন এর বাইরে আপনি আরো অনেক কিছু বলতে পারেন সিচুয়েশন অনুযায়ী, যে আই এম ভেরি ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট, যদি কোনো একটা কনফারেন্স হয় ধরেন সাস্টেনেবিলিটি নিয়ে, সো আপনি বলতে পারেন যে আমি সাস্টেনেবিলিটি নিয়ে জানতে খুব ইন্টারেস্টেড, এই ধরনের কোনো কিছু। এর বাইরে আমরা মানে ইন শর্ট যদি শেষ করে দিতে চাই, তাহলে পজিটিভ একটা এনার্জি দিয়ে আমরা শেষ করতে পারি, আই এম রিয়েলি এক্সাইটেড টু জয়েন দিস মিটিং, জয়েন দিস কোর্স, বা আই এম রিয়েলি এক্সাইটেড টু মিট ইউ অল, এই ধরনের কোনো কিছু। এরপরে এন্ডিং এ আপনি থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারেন, থ্যাংক ইউ অল, সি ইউ সুন। পারা যাবে না? তাহলে শুরু থেকে যদি আমরা একসাথে বলি যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম অমুক, আই এম ফ্রম ঢাকা, আই এম কারেন্টলি স্টাডিং ফর মাই at অমুক department. I'm really excited to meet you all, অথবা I'm really excited to join the course. Thank you all, see you soon. এই হচ্ছে নর্মাল একটা ইন্ট্রোডাকশন, খুব ইজি, একদম ইজি। বাট আপনি যদি কনফিডেন্স না থাকে, এই ইজি কথা বলতে গিয়েও দেখবেন যে আপনি বলতে পারবেন না। চিন্তা করছেন, এখন এটা দেখে মনে হচ্ছে না যে আমার নাম, আমি কি করি, সবাই একটু থ্যাংক ইউ দেওয়া, এই তো কাজ। তো এটা বলাটা খুব বড় কিছু না, বাট এটা বলতে আমরা আটকে যাই, কারণ কি আমাদের চর্চার অভাবে আর ওই ভয়ের কারণে। তো আজ থেকে ভয় সব দূরে চলে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। থিঙ্ক করে নিতে হবে যে লজ্জার কিছু নেই, সবাই আমরা এখানে শিখতে এসেছি, অ্যাটলিস্ট ক্লাসে কোনো লজ্জার কিছু নেই। আপনি হাজারটা ভুল করেন, আটকে যান, নো প্রবলেম, নোবডি উইল জাজ ইউ হিয়ার। ওকে, তাহলে আমরা একজন দুজন ভাইয়ের কাছে আজকে শুনবো, সবার কাছ থেকে শোনা পসিবল হবে না, বাট সবাই আমরা প্র্যাকটিস করবো নিজে নিজে। আব্দুর রহমান ভাইয়ের কাছে চলে যাই, কই গেলেন? আমার আব্দুর কোশ্চিন ছিল রহমান ভাই আবার, জি জি, আব্দুর রহমান ভাই কোস্ট, ভাই কি স্টুডেন্ট না অর্গানাইজিং টিম থেকে? আব্দুর রহমান ভাই, আমার একটা কোশ্চিন ছিল, ওই যে আপনি যে জি একটু আগে বলতেছিলেন যে ওই গুড মর্নিং এ টাইম টাইম ডিউরেশন আর কি, হ্যাঁ, গুড গুড আফটারনুন থেকে গুড ইভিনিং কখন যাবে, কোন সময়? এটা সাধারণত সানসেটের পরে আমরা মাগরিব ধরতে পারি আর কি, তারা তো মাগরিব বুঝবে না, বাট আমাদের বোঝার সুবিধার্থে আমরা মাগরিব ধরতে পারি। আচ্ছা, জি ভাই, এটা জানার ছিল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আব্দুর রহমান ভাই আপনি যেহেতু আছেন, আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা দিয়ে ফেলেন। আচ্ছা আমরা এখান থেকে দেখে হেল্প নিতে পারি, অথবা নিজে থেকে বলতে পারি। সো নাও লেটস রিকোয়েস্ট ব্রাদার আব্দুর রহমান to introduce himself. আসসালামু আলাইকুম এভরিওয়ান।
Uh, Thank you for this opportunity to allowing to introduce myself. My name is Abdul Rahman. I'm currently studying I'm currently in my fourth year studying in Rajshahi College. My department is physics. Uh, I'm very excited to join this course. I'm grateful for this opportunity, and I'm hopeful to improve my English speaking skills. Thank you all. See you around. থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুর রহমান ভাই, অনেক ভালো হয়েছে। ওয়ান শর্ট কারেকশন, the pronunciation of this word is with a z sound, okay, not is, আচ্ছা ভাইয়া, is is. is So, আমরা ধীরে ধীরে এগুলো কারেক্ট করার ট্রাই করবো। থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে। আমরা চলে যাই মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইয়ের কাছে। আমিনুল ইসলাম, আজকে ক্যামেরা অফ আছে, এই জন্য আমি কিছু বলছি না। নেক্সট ক্লাস থেকে জয়েন করে ক্যামেরা অন রাখতে হবে পুরো ক্লাস ইনশাআল্লাহ। ইয়েস, Assalamu মোহাম্মদ আমিনুল ইসলাম, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। alaikum everyone. Good evening. First of all, I would like to thank our honorable teacher for giving me to introduce myself. And I hope you all are doing well. I'm also fine by the grace of Allah. My name is Aminul Islam. You can call me Aminul. I'm a student. I'm studying in honors final year at Green University. And as well as trying to improve my speaking level. And I'm very much excited to join this course. And I'm trying to improve my speaking level and pronunciation also. So thank you all you for listening me patiently. Assalamu alaikum. থ্যাংক ইউ মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই। আহ, এরপরে আমরা চলে যাচ্ছি, ভালো হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি জাফরান। জাফরান আইডি দেখছি। Assalamu প্লিজ alaikum ইন্ট্রোডিউস। everyone. Can I speak? ইয়েস, শিওর। Assalamu alaikum everyone. Thank you for allowing me this. Thank you for allowing me to introduce myself. My name is Jafran. I am from Kumilla. I am currently reading in honors second year in National University, and I am very excited to join this course. Thank you, Islami Chhatro Shibir, for allowing me this opportunity. Thank you all. See you soon. Okay, thank you. Very good. Now let's go to brother Jahid Hassan. Assalamu alaikum everyone. Uh, Thank you for allowing me to introduce myself. I am Jahid Hassan. I am from Noakhali. I study at a government college under National University in the Department of Accounting. I am really excited and curious to join this course. Thank you all. থ্যাংক ইউ জহিদ হাসান, ভেরি গুড। আমরা সর্বশেষ আরেকজনের কাছে যাই। অনেকে হ্যান্ড রেজ করেছেন, সরি, মানে সময় আজকে বেশ চলে গেছে অলরেডি। তো আমরা সবাই প্র্যাকটিস করবো, এটা হোমওয়ার্কও থাকবে। আমরা আরেকজন সর্বশেষ ভাইয়ের কাছে যাই, কি আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ, ব্রাদার আব্দুল্লাহ। Yes. Assalamu alaikum, everyone, and thank you for allowing me to introduce myself. This is Abdullah Rifat, and I am from Dhaka, and I work at Pran RFL Group. I'm really excited to join this course. Thank you all. See you soon. থ্যাংক ইউ, ইনশাআল্লাহ see you around, ব্রাদার আব্দুল্লাহ। এখন চলেন আমরা পরের সেগমেন্টে চলে যাই। সবাই ভালো করছেন, আপনারা তো যথেষ্ট ভালো, বাট মেবি সবাই যারা হ্যান্ড রেজ করেছেন তারা হয়তো সাহসী, তারা হয়তো একটু একটু ভালো এই জন্য সাহস করছেন। বাট আমাদের কোর্সের ব্যাপার হচ্ছে যে আমরা সবাই সবাই শিখতে আসছি। সো আপনি পারেন বা না পারেন হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে থ্যাংক ইউ। আমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমরা পরে আবার জানবো। চলেন পরের সেগমেন্টে যাই আমরা। এটাতে আমাদের কোর্স ক্লাস শেষ হবে আজকে।
আসলে ইংরেজিতে ভালো হওয়ার জন্য আসলে কি করা প্রয়োজন এটা আমরা এখন একটু দেখে নেব। ওই যে বললাম যে কোর্স শেষে আমাদের ব্যায়াম চালু রাখতে হবে, তো এটার জন্য কি কি করতে হবে? প্রথম বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট ছাড়া প্রপার আউটপুট আসবে না। আপনার ইনপুটটাই রিফ্লেক্ট করবে আপনার আউটপুটে, রিফ্লেক্টেড হবে আপনার আউটপুটে। আপনি যদি ল্যাঙ্গুয়েজকে ইনপুট না নেন, ভালো ল্যাঙ্গুয়েজ আপনার মধ্যে থেকে আসবে না। একদম ট্রু। তো এটার জন্য আমাদের অ্যাক্টিভ লিসনিং করতে হবে। আমরা সাধারণত যখন ইংরেজি শিখতে যাই, আমরা শুধু জোর করে নিজেকে বলার ট্রাই করি, কিছু সেন্টেন্স মুখস্থ করি, বলার ট্রাই করি, ভাবি যে ওকে আমি হয়ে যাবে। বাট আপনি যদি আসলে আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান, আপনাকে অবশ্যই নেটিভদের কথা বেশি বেশি শুনতে হবে। তো ইউটিউবে আপনি প্রচুর ইংরেজি ভিডিও শুনবেন, ঠিক আছে? ফেসবুকে বা বিভিন্ন ফানি কন্টেন্ট, ফানি রিলস এইসব থেকে দূরে থেকে আমরা ইংরেজি ভিডিও দেখবো, ইংরেজি কন্টেন্ট কনজিউম করবো। আপনার হয়তো একটু এন্টারটেনমেন্টের মানে ইচ্ছে হচ্ছে, এন্টারটেনমেন্ট পাওয়ার। তো আপনি কোনো কমেডি কিছু দেখতে যাচ্ছেন, হাসির কোনো কিছু দেখতে যাচ্ছেন, ইংলিশে দেখেন সেটা, ফানি ভিডিওস ইংলিশে দেখেন, নো প্রবলেম। বাট ট্রাই টু চুজ ইউর কন্টেন্ট ইন ইংলিশ, এবং সেগুলো আমরা সাবটাইটেল সহ দেখবো শুরুর দিকে। সাবটাইটেল দেখার মধ্যে লজ্জার কিছু নেই, সাবটাইটেল দেওয়া হয়েছে আমাদের উপকারের জন্য। তো সাবটাইটেল অন করে করে আমরা প্রচুর ভিডিও দেখবো, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা। এটা নিজের একটা অভ্যাস বানিয়ে ফেলতে হবে। আপনার যে এই দিকে আপনার ইন্টারেস্টেড আছে, আপনি যদি স্পোর্টস এ ইন্টারেস্টেড হন, আপনি খেলা দেখবেন, কমেন্ট্রেটর শুনবেন মনোযোগ দিয়ে। আপনি যদি ডকুমেন্টারি দেখতে ইচ্ছা হয় সেটা দেখবেন। আপনি যদি বিভিন্ন ধরনের নিউজ শো যেগুলো আছে সেগুলো দেখতে ইচ্ছা হয় দেখবেন, কমেডি শো আছে দেখতে ইচ্ছা হলে দেখবেন, টেড টক আছে সেটা দেখবেন, পডকাস্ট আছে সেগুলো দেখবেন। তো যার যেটা ভালো লাগে সেটা দেখবেন। এরপরে স্পিচ আছে, ইসলামিক লেকচার আছে, এগুলো আপনারা দেখতে পারেন ইংলিশে। এই কাজটা রেগুলার করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা। এরপরের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। ইনপুট নেওয়ার পরে আউটপুটটা প্র্যাকটিস করতে হবে। সে প্র্যাকটিস এর জন্য পার্টনার দরকার। এই পার্টনার আপনাকে চুজ করে নিতে হবে। এটা কারা কারা হতে পারে? সাধারণত আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার এল্ডার হোক বা ইয়াঙ্গার হোক, ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার কাজের বা পড়াশোনার জায়গার ফ্রেন্ডরা হতে পারে, খেলার সাথী, এলাকার পোলাপাইন হতে পারে। এরপরে কেউ দূরে আছে, এই ধরনের কেউ হতে পারে যে আপনি জানেন যে আপনার অমুক ভাই সে ইংরেজিতে চর্চার ক্ষেত্রে আগ্রহী। তো তার সাথে আপনি মোবাইলে প্রতিদিন 10 মিনিট 15 মিনিট কথা বলবেন ইন ইংলিশ, এটাও হতে পারে। সো হোয়েভার ইট ইজ, ইউ নিড টু ফিক্স আ পার্টনার অ্যাট লিস্ট, and both of you need to be committed that you will give some time, you will spend some time um, with each other in English. তো এটা ঠিক করে ফেলতে হবে এবং এটা চর্চা করতে হবে। অনেক সময় দেখবেন যে আপনি একা একা রুমে খুব কথা বলতে পারতেছেন, বাট আরেকজন মানুষের সামনে কথা বলতে গেলে আপনি আটকে যাচ্ছেন, কারণ হচ্ছে আপনার ওইটার প্র্যাকটিস নেই। তো ওই প্র্যাকটিসটা আপনার লাগবে। এটার পাশাপাশি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারি। জেমিনাই, চ্যাট জিপিটি যে অ্যাপ আছে, সেই অ্যাপগুলোতে ভয়েস মোডে গিয়ে যে আমরা কিন্তু কথা বলতে পারি ইংলিশ। বাট ওইটাই সব না, রিয়েল পার্টনার অবশ্যই লাগবে। ওইটা আপনার হেল্পিং হতে পারে, হেল্পফুল হতে পারে, এক্সট্রা হতে পারে, বাট অবশ্যই রিয়েল হিউম্যান পার্টনার তা জরুরি মনে করি আমি। এর বাইরে হচ্ছে যে পার্টনার তো সবসময় নাই ভাই, দিনে 15 মিনিট আধা ঘন্টা তার সাথে হয়তো আছে, বাকি সময়টা আপনার আমাদের সেলফ প্র্যাকটিস করতে হবে। সেলফ প্র্যাকটিসের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গায় মুভ করি, হাঁটি বা বাসে যাই বা সাইকেলে যাই, যেখানে যাই না কেন, জ্যামে থাকি বা মুভ করি, এই সময়টা আমরা কথা বলবো। যখনই একা থাকবো তখনই আমরা ইংলিশ প্র্যাকটিস করবো। অবসর বললে কোনো কিছু নেই, যখনই দেখবেন কোনো কাজ নেই, হয় কোরআন তেলাওয়াত করবেন, নাহলে জিকির করবেন, নাহলে ইংলিশ প্র্যাকটিস করবেন। এই তিনটার বাইরে ওই যে মনটাকে কাজ দিন। তো ওখানে তো দোয়া দরুদের ব্যাপার আছে, এর বাইরে আপনি ইংলিশ প্র্যাকটিস করাটাকে মনটাকে কাজ দেওয়ার একটা উপায় করে ফেলবেন আর কি। তো এটা খুবই জরুরি, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন, জ্যামে বসে থাকেন প্রতিদিন 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, যতক্ষণ বাসে থাকবেন ততক্ষণ আপনি ইংলিশে বিড়বিড় করে কথা বলবেন। এরপরে মিরর হেল্প নিতে পারি আমরা। মিরর হচ্ছে একদম রিয়েল মিররও হতে পারে, এর বাইরে আমাদের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, এগুলোর ক্যামেরা আছে, সেগুলো থেকে আমরা হেল্প নিতে পারি। সো রেকর্ড করলে বা মিররে দেখলে এটা ভিডিও তো হতে পারে অথবা অডিও হতে পারে, জাস্ট শুধু সাউন্ডটা আপনি রেকর্ড করে আপনি সেটা শুনতে পারেন। রেকর্ড করলে আপনি আপনার ভুলগুলো নিজের চোখে ধরতে পারবেন, আপনার পারফরমেন্সটা কেমন হচ্ছে এটা টের পাবেন, কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে এটা টের পাবেন। তো এটা খুব জরুরি, এগুলো আমাদের করতে হবে। এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে জাস্ট আ মিনিট। এটা অনেক ভালো একটা টেকনিক, এটা সম্পর্কে বিস্তারিত আমি বলবো না, একটা ভিডিও দিয়ে দিবি গ্রুপে, সেটা আপনারা দেখে নেবেন আজকেই। এটা জাস্ট আ মিনিট, যে কোনো একটা টপিকে 1 মিনিট
এ কথা বলতে পারার প্র্যাকটিস আর কি। তো এটার জন্য ওভারঅল 10-12 মিনিটের মতো সময় লাগবে। তো এই জ্যামটা প্রতিদিন আমরা যদি একটা করে করি, দেখবেন 1 মাস পরে আপনি কোন জায়গায় গেছেন। তো এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিব, একদম ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখানো আছে, এটা একটা স্ট্রাকচার, একটা প্রসেস। এই ওয়েতে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে অ্যাক্টিভ লিসেনিং করতে হবে, ইনপুট নিতে হবে, পার্টনারের সাথে কথা বলতে হবে, এবং সেলফ প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে মোটামুটি ইন শর্ট আমাদের যা করণীয়। আরো অনেক কথা আছে, আমরা পরবর্তীতে বলবো। আজকে হোমওয়ার্ক গুলো দেখে নিই। প্রথম হচ্ছে 26 লেটার্স, এগুলোর উচ্চারণ যেটা আমরা শিখলাম নিজে নিজে আবার প্র্যাকটিস করব। এরপরে সেলফ ইন্ট্রোডাকশন, এটাও নিজে নিজে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে কি করব, কয়েকবার নিজে নিজে চর্চা করার পরে ফাইনালি মোবাইলে ক্যামেরা অন করে আমরা এটা রেকর্ড করে, 2টা ভিডিও হতে পারে আলাদা আলাদা, অথবা এক ভিডিও হতে পারে, রেকর্ড করে আমাদের হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করে দেবো। ঠিক আছে? বোনদের যদি ক্যামেরাতে রেকর্ড করতে প্রবলেম থাকে, তাহলে আমরা অডিওটা দিতে পারি চাইলে, বা যেভাবে আপনার কাছে স্বচ্ছন্দজনক মনে হয় সেভাবে আমরা হোমওয়ার্ক গুলো করার ট্রাই করবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের হোমওয়ার্ক। আমরা আজকের এক্সিট টিকেটে যাই। এক্সিট টিকেট মানে হচ্ছে আহ, যে কুইজটা বা যেই ফর্মটা পূরণ করার মাধ্যমে আমাদের এক্সিট নেওয়া এক্সিট নেওয়ার সুযোগ হবে আর কি। টিকিট পূরণ করে আমরা এক্সিট নিয়ে নেবো না, ভাইদের কথা থাকলে আমরা কথা শুনবো, বাট এটা আমাদের প্রতি ক্লাসে থাকবে ইনশাল্লাহ। তাহলে একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি চ্যাট বক্সে। আমাদের ক্লাস মোটামুটি আমার পক্ষ থেকে শেষের দিকে। আপনাদের কোশ্চেন থাকলে সেটা শোনা হবে ইনশাল্লাহ। জি, চ্যাট বক্সে দেখেন আরেকটা ফর্ম দেওয়া হয়েছে মাত্রই, সেটা একটু ফিল আপ করে ফেলতে হবে। Okay, 3 মিনিটের ভিতরে আমাদের এটা সাবমিট করতে হবে, একদম ইজি। সালাম আলাইকুম স্যার। স্যার রুলটা কোথা থেকে আনবো স্যার? রোল হচ্ছে আপনার আহ, প্রথমে হচ্ছে 26, এরপরে আপনার মোবাইল নাম্বারের লাস্টের 4টা ডিজিট। প্রথমে 26, এরপরে আপনার মোবাইল নাম্বারের লাস্টের 4 ডিজিট। যে আজকে যে রোল থ্যাংক ইউ। দিবেন এটা মনে রাখবেন, পুরো কোর্স জুড়ে এটা ইউজ করবেন আর কি। আপনার মোবাইল নাম্বার 2-3টা হতে পারে, সো একবার এটা দিবেন একবার এটা দিবেন এমন যেন না হয়। যে রোলটা দিবেন আজকে সেটাই আপনার পুরো কোর্স জুড়ে যেন থাকে, এটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা যাবে আর কি। দ্রুত করি আমরা, 1-2 মিনিটের কাজ এটা। জি, আমি সবগুলো হ্যান্ড লোয়ার করে দিলাম। আমাদের এক্সিট টিকিট যাদের দেওয়া হয়নি এখন আমরা দিতে থাকি। এর মধ্যে যাদের কোশ্চেন আছে তারা আমরা হ্যান্ড রেজ করতে পারি, ক্লাস সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে। জি, ফায়াদ আলিফ ভাই। সালাম আলাইকুম ভাই। আমি তো আসসালাম। পিসিতে ক্লাস করতেছি, পিসিতে ওয়েবক্যাম নেই, সেক্ষেত্রে কিভাবে ক্যামেরা অন করব? ওকে, নো প্রবলেম। টেকনিক্যালি পসিবল না হলে তো কিছু করার নেই, আপনি মিউট থেকে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ। মিনহাজ ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই আপনি যে বাড়িতে বসেন এখানে যে সাবজেক্ট যেগুলো আছে এগুলো সহ ভিডিও করতে হবে নাকি শুধু short?
সেলফ ইন্ট্রোডাকশন ওইটা। আরেকবার একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। আমার যে লেটার গুলো শিখেছেন ওগুলা সব উচ্চারণ করে ভিডিও করে পাঠাতে হবে, এইসব দিয়ে দেবে নাকি শুধু সেলফ ইন্ট্রোডাকশন যেটা দিচ্ছেন ওইটা পাঠাতে এই যে হবে? এই যে এই যে আপনি পাঠিয়ে দিচ্ছেন না আমাদেরকে দুইটা? জি, স্ক্রিনে দেখেন, দুইটাই তো বলেছি। থ্যাংক ইউ, দুইটাই দিতে হবে, লেটারও দিতে হবে, ইন্ট্রোডাকশনও দিতে হবে। সাইয়েদ আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি বললেন ওই যে মানে গুড আফটারনুন গুড ইভিনিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ইন্টারন্যাশনালি কারোর সাথে আর কি মিটিং করি বা ডিল করি, ওই সময় তো এখানে মানে বাংলাদেশে এক টাইম থাকে, ওখানে মানে অন্য সময় থাকে। ওই ক্ষেত্রে আমরা কি করব? গুড ডে বলে চালিয়ে দিতে পারেন, গুড ডে। অথবা আহ, আপনি বলতে পারেন যে ওইটা মানে পরিবেশের উপর ডিপেন্ড করে, যে আমার এখানে এখন এত বাজে, সো গুড 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 মর্নিং এভরিওয়ান, এভাবে আর কি বলে নিতে পারেন যে ইটস 11 o'clock হিয়ার ইন মাই প্লেস, সো লেটস লেটস সে গুড মর্নিং এভরিওয়ান, এরকম এরকম আর কি। অথবা গুড ডে, গুড আচ্ছা ডে আচ্ছা। বলতে পারেন সব সিচুয়েশনে মোটামুটি। থ্যাংক ইউ। জি, বুঝতে জুবায়ের পারছি। আহমেদ খান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জুবায়ের ভাই বলেন। আমার ওই ভিডিও সম্পর্কে আপনার কিছু কোশ্চেন ছিল। আমি যে ভিডিওটা বানাবো আর কি, সেটা আপনার ওই লেটারে আর শর্ট ইন্ট্রোডাকশন এই দুইটা বিষয় নিয়ে কি? জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিমুর রশিদ, সরি, হামিমুর রশিদ। যাদের হয়ে যাচ্ছে কথা, একটু হ্যান্ড লোয়ার করে ফেলেন। হামিমুর রশিদ, প্লিজ আনমিউট ইয়োরসেলফ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার আমি তানিম বলছিলাম, নাম ডাকা হয়েছিল আর কি, যখন কথা বলা শুরু করেছি তাই বলি নাই। স্যার আসলে আমাদের এই ক্লাসটা কি সবসময় 1.5 ঘন্টা হবে অ্যারাউন্ড নাকি অ্যারাউন্ড 1 ঘন্টা? 1 ঘন্টায় শেষ হয় না আর কি, নর্মালি 1 ঘন্টা একটু বেশি যাবে। স্যার 9টা থেকে তো অফিস আছে এই জন্য আর কি। হুম, একটু wait করেন তো। আপনার কথা শোনা যায় না ভাই। জি, তানিম ভাই আবার একটু বলেন তো ক্লাস। বলতেছিলাম আসলে আমাদের ক্লাসটা কি সবসময় 1.5 ঘন্টা হবে কিনা, কারণ 9টা থেকে তো অফিস, তো দেখা দেখা যায় কি ক্লাস করে অফিসে যেতে সময় লাগে, তো ওই জন্য আর কি। নর্মালি আমি এই কন্টেন্ট গুলো ক্লাস নিয়ে দেখছি আর কি, 1 ঘন্টা একটু বেশি লেগে যায়, 1.5 ঘন্টা কাছাকাছি চলে যায়। So, আমি ট্রাই করবো আর কি, আহ, যতটুকু পারা যায় দ্রুত করতে, ইনশাল্লাহ। ওকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এরপরে আব্দুর রাজ্জাক ভাই। দ্রুত করতে হবে ভাইয়া, সময় নেই। আব্দুর রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই আমার এই বিষয়টি ছিল হোমওয়ার্কের বিষয়ে। বিষয় হয়ে গেলে ওকে, থ্যাংক ইউ। যাদের হয়ে গেছে হাত নামায় ফেলেন। জাহিদ হাসান। আসসালামু আলাইকুম স্যার, আমার এটা হচ্ছে জেড এর প্রনাউন্সিয়েশনটা যদি আবার একটু বলতেন, আমি এটা বুঝি নাই জেড। লেটার জেড। লেটার মধ্যে। মানে জেড না, জেড হচ্ছে জিম। আমাদের অ্যারাবিকের সাথে রিলেট করে পড়লে মনে থাকবে বেশি। একটা হচ্ছে জিম, না শক্ত জিম, ওটা হচ্ছে জেড, এটা ভুল প্রনাউন্সিয়েশন। একটা হচ্ছে জা, রাজা, জুল জিলাতিল আরদু জিলজাল, এই যে ভাইব্রেশনটা হয় সেটা হচ্ছে জেড। ওকে জেড। স্যার। বলেন তো দেখি ওকে হয়েছে কিনা, আপনি বলেন তো জেড। আবার একটু। জেড। আপনি তো নরম হচ্ছে, ডালের মতো হচ্ছে, জেড শোনা যাচ্ছে। জেড। সেট। জেড। যাই হোক, সেট সমস্যা নাই, সেট। এটা আমরা আরো শিখবো আর কি। সাউন্ড যখন শিখবো আরো ক্লিয়ার হবে। ওকে স্যার। থ্যাংক ইউ ভাই। মিরাজ ইসলাম। মিরাজ ইসলাম। মিরাজ ভাই শুনতে পাচ্ছেন না, দ্রুত। মোস্তাকিম রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমি বলছিলাম যে ভিডিও দেখার ক্ষেত্রে কোন ভিডিওগুলো দেখাটা ইফেক্টিভ হবে স্যার? নেটিভদের যে কোনো ভিডিও। স্যার ভিডিও নেটিভরা দেখে তো হচ্ছে, অনেক সময় ঠিক মতো ক্লিয়ার বুঝি না। হ্যাঁ, শুরুর দিকে এই জন্য একটু স্লো ইংলিশ ভিডিও, কিছু চ্যানেল আছে দেখবেন, স্লো ইংলিশ লিখে সার্চ দিবেন, এরকম কিছু আছে স্লো ইংলিশ ভিডিও। আর হচ্ছে আপনি ডকুমেন্টারি দেখতে পারেন। ডকুমেন্টারি গুলোতে নর্মালি যখন বর্ণনা করে তখন আমি দেখছি যে কম্পারেটিভলি একটু স্লোলি বলে আর কি। এই ডকুমেন্টারি স্যার। ডকুমেন্টারি দেখতে পারেন, আর স্লো ইংলিশ ভিডিও সার্চ দিবেন আর কি, সেগুলো দেখবেন ঠিক আছে শুরুর স্যার, দিকে। থ্যাংক ইউ। আর আপনি স্পিচ দেখতে পারেন, ইংলিশ যে ইয়ারা আছে আমাদের দায়ী যারা, তারাও বেশ বোধগম্য ভাবে বলে মোটামুটি। নোমান আলী ঠিক খান, আছে স্যার। এরপরে আসিম আল কিম, এরা যারা আছে দেখতে পারেন। ওকে, রাব রাব্বি মেবি, রাব্বি ভাই। RAB স্পেস BY, রাব্বাই, শুনতে পাচ্ছেন ভাই? তাহলে মোহাম্মদ জি রব্বানি, গোলাম রব্বানি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি প্রেজেন্ট টেন্সটা দিতে পারতেছি না, আর চ্যাট ওখানে ঢুকতে পারতেছি না, লোডিং দেখাচ্ছে। আপনাকে আবার লিঙ্কটা দিলাম, আবার ট্রাই করেন। হওয়ার কথা, এটা প্রবলেম হওয়ার কথা না, নর্মাল একটা ফর্ম আর কি। আসতেছে না ভাই, লোডিং দেখাচ্ছে। ট্রাই করতে থাকেন, এটার বাইরে কিছু করার নেই, এটা আসবে হয়তো আপনার। আপনি পারলে কপি করে অন্য অন্য কোনো ব্রাউজারে ট্রাই করতে পারেন। আরেকবার দেন তো ভাই। হ্যাঁ, আপনার চ্যাট বক্সে দেখেন, দিলাম মাত্রই। আচ্ছা। জাহিদ হাসান ভাই কথা বলছেন কি? জাহিদ হাসান। স্যার আমি বলছি কথা। Sorry. ওকে, তাহলে মোটামুটি আমাদের সবার শেষ, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর সবাই হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন এর মধ্যে, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।